শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে ভূত এফএমে আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এবং আজকের ভূত এফএম শুরু করতে চাই একটা আমরা ইমেল দিয়ে, যে ইমেলটি আপনাদেরই পাঠানো ইমেল। চলুন শুনে আসি আমাদের আজকের প্রথম ঘটনা। হ্যাঁ রাসেল ভাই, এই ঘটনাটা অ্যাকচুয়ালি মানে আমার নিজের সাথে কিন্তু ঘটা। বেশি দিন হয়নি, মাসখানেক এরকম হয়েছে। আমি ঢাকার বাইরে যে কোনো একটা জায়গায় ছিলাম আর কি। তখন এনভায়রনমেন্টটা হচ্ছে ওই বাসার আশেপাশটা হচ্ছে খুব নীরব, এবং আমার ওই বাসার পাশেই একটা অনেক পুরনো গ্রেভিয়ার্ড আছে আর কি। তো রাতের বেলা যখন ঘুমাতে যাই, স্বভাবতই আমি ওখানে একা থাকি, কেউ নাই। তো একটু অস্বস্তি লাগে আর কি রাতে। অনেকেই বলে যে ওখানে থাকলে ঘুমাতেই পারতো না রাতে। তো আমি বেশ মানে এনজয় করি ব্যাপারটা, তারপরও একটু কেমন অস্বস্তি লাগে। তো একদিন রাতে ঘুমাতে যাচ্ছি, তখন আপনার প্রায় 3:30 মানে তার হয়তো কিছুক্ষণ পরেই আপনার ফজরের আজান পড়বে আর কি। এরকম একটা সময় আমি শুয়েছি, এবং শুয়ে আপনি বাতি বন্ধ করে দিয়েছি, এবং আমি চিন্তা করছি যে মানে একটু মানে অস্বস্তি লাগছে। এর মধ্যে দেখলাম খুব একটা বাজে দুর্গন্ধ মানে ভরে গেল ঘরটায় আশপাশ থেকে। মানে একটা মানে পচা, মানে কোনো কিছু পচে গেলে যেরকম গন্ধ আসে সেরকম একটা গন্ধ। তো জিনিসটা খুব অস্বস্তি লাগতেছিল যে হঠাৎ করে এরকম কেন গন্ধ আসবে এখানে। হঠাৎ আসার কথা না, এতক্ষণ তো খুব ভালো বাতাস বইছিল এবং অনেক মানে ন্যাচারাল এনভায়রনমেন্ট আশেপাশে, গাছগাছালি, সুন্দর বাতাস। তো আমি জানালাটা একটু মানে ছোট করে দিলাম, মানে বন্ধ করার কাছাকাছি নিয়ে আসলাম। তারপর আমি শুয়ে পড়লাম। তো যখন শুয়ে পড়েছি রাসেল ভাই, ঘুমাইনি তখনও, আমার তখনও মানে চেতনা আছে অনেক। এরকম সময় আমি হঠাৎ করে ফিল করলাম যে আমার মাথার মধ্যে কেউ টাচ করেছে। আচ্ছা, একটা হাতের ছোঁয়া। আচ্ছা। এটা কিন্তু খুবই আনইউজুয়াল একটা জিনিস, বিকজ ওই বাসায় কেউ নাই, আমি একা, এবং আমি প্রচন্ড রকমের আটকে উঠছি। আচ্ছা, ভয় পেয়ে গেছি, মানে ভয় পাওয়া নাকি হঠাৎ করে একটা টাচ, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এবং যখন এই জিনিসটা আমার মাথায় ক্রস করলো যেখানে কেউ নাই, কি আমাকে টাচ করলো, ঠিক এই সময়টাই আমার কানের মধ্যে একটা ঝিম করে শব্দ হলো, এবং সাথে সাথে আমি ফিল করলাম এই স্লিপ প্যারালাইসিস যে জিনিসটা মানুষ বলে বা বোবায় ধরা, এটা সম্বন্ধে আমি যথেষ্ট আগে পড়াশোনা করেছি, জেনেছি, আমি আলাপও করেছি একদিন ভূত ফিল্মে। তো এই জিনিসটা আমি একদম মানে এক্সপিরিয়েন্স করলাম, এবং আমি সম্পূর্ণ জেগে থাকা অবস্থা। আচ্ছা। এবং আমি নড়তে পারছিলাম না রাসেল ভাই, মানে ইটস লাইক সামবডি ইজ লাইক টেকিং কন্ট্রোল ওভার মাই বডি। আচ্ছা, এরকম একটা ব্যাপার। তো আমি ভেতরে ভেতরে তখন আপনি বুঝছেন যে আমার মাথায় কিন্তু তখনও কাজ করতেছে রাসেল ভাই, যে সেন্সটা যে এই জিনিসটা কি হচ্ছে আমি বুঝতে পারছি, এবং আমি চিন্তা করছি। তখন আমার একটা পুরনো কথা মনে পড়লো, অনেকেই বলতো যে এরকম অবস্থায় যদি কেউ সাথে না থাকে অনেক সময় মানুষ মারা যায়। আচ্ছা, ঠিক এরকম মানে কন্টিনিউয়াসলি থাকলে, অনেকেই বলেছে আগে। তো এটা যখন আমার মাথায় কাজ করেছে, আমি নিজের মাথায় নিজে চিন্তা করছি অটো সাজেশনের মতো যে আমি এটা হতে দিতে পারি না। রাইট। আমি তখন দোয়া পড়া শুরু করলাম। আপনি তখন চিন্তা করতে শুরু করলেন? এবং মনে মনে দোয়া পড়া শুরু করলাম, এবং দোয়াটা মুখ দিয়ে যে বের করবো আসলে মুখটা খুলতে পারছিলাম না, এবং অনেকক্ষণ চেষ্টার পর অল অফ এ সাডেন মুখ দিয়ে দোয়াটা বেরিয়ে আসলো। মুখটাকে আপনার প্যারালাইজ টাইপের, মানে আমি চেষ্টা করছি ওটা পোঙানোর মতো, এবং আমি অনেক চেষ্টার পর এক সময় আমার মুখ থেকে বেরিয়ে আসলো দোয়াটা। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেইল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। যারা সম্পূর্ণ ইমেইল এপিসোডগুলো দেখতেছেন তাদেরকে আমি বলবো, আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে বাছাই করা সকল ইমেইল এপিসোড মানে আর রাসেল ভাইয়ের ঘটনাগুলো বাছাই করে যেগুলো মোস্ট পপুলার এবং অনেক ভয়ঙ্কর যে রহস্যময় ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। আর প্রতিদিন কিন্তু এই চ্যানেলের মাধ্যমে এরা 10টাই ঘটনা শুনবেন। চলুন, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে 2 থেকে 3টি ঘটনা শুনে আসি। চলুন চলে যাই ঘটনাতে। এবং দোয়া বেরোনোর সাথে সাথে ইটস জাস্ট লাইক এ ম্যাজিক, লাইক আপনার ইলেকট্রিক শক দিয়ে কোনো কিছু ছেড়ে গেলে যেরকম লাগে, জাস্ট লাইক দ্যাট। এবং আমি উঠে বসলাম, বসে আমি দোয়া পড়লাম, দোয়া পড়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করলাম, এবং চিন্তা করলাম যে এই সময় চলে, এবং ঠিক সেই মুহূর্তটাই কিন্তু ফজরের আজান দিল রাসূল। একদম ওই টাইমটাতে আমি যখন উঠে বসলাম, বসে দোয়া পড়লাম, তখনই কিন্তু ফজরের আজানটা দিয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, ওই যে দুর্গন্ধ ছিল সেটাও নাই, সেটাও চলে গেছে ওখান থেকে। এটা জিনিসটা এরকম, অনেক সময় আমরা কোথাও দেখি না যে কোনো কিছু পচে মরে যায়, যেমন ধরেন একটা ইঁদুর বাসা পচে গেলে যেরকম হয়, ওই ধরনের স্মেল, মানে সহ্য করার মতো ঠিক না গন্ধটা। ওকে, হ্যাঁ, মানে কোনো কিছু পচা, ডিকম্পোজ স্মেল, মানে কোনো কিছু পচে যাচ্ছে এরকম একটা গন্ধ। সো
এবং সেই মুহূর্তে আপনি দেখলেন যে হঠাৎ করে অল অফ সাডেন সবকিছু হ্যাঁ সবকিছু নর্মাল, গন্ধটাও চলে গেল, মানে মানে নর্মাল বাতাস ঘরের ভেতরে। আমি জানলা খুলে দিলাম, ফ্রেশ বাতাস আসছে এবং আজানও দিয়েছে, তখন কাছাকাছি মসজিদ ছিল। এবং আমি তখন এক্সপিরিয়েন্স করলাম, অনেকের কাছে শুনতাম জিনিসটা, স্লিপ প্যারালিসিস জিনিসটা যে অনেক ভয়ঙ্কর ভাবে করে জিনিসটা, কিন্তু এটা আমার লাইফে খুব বাজেভাবে ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম, খুব বাজেভাবে, এবং সম্পূর্ণ জাগ্রত অবস্থা এবং সম্পূর্ণ সেন্স ছিল আমার তখন, যে আমি ভাবতে পারছিলাম যে আমি অতীতে শুনেছি যে কেউ যদি না থাকে সেখানে এইভাবে হলে মানুষ মারাও যায় একসাথে। ওকে, অলরাইট। যে আসলে একটা ঘটনা নিয়ে আসছি আজকে সবার জন্য। আমার আজকে আবারও আমি এক পেশেন্টের কাজিনের স্টোরি শেয়ার করব। তিনি অস্ট্রেলিয়া থেকে আমাকে ঘটনাটা পাঠিয়েছেন আর কি। তো ওনার নাম সাথী। তো ওনার আরেকটা বান্ধবী ছিল হিয়া। তো 1998 সালে ওনারা একটা কলেজে, আমি নাম বলছি না, এই কলেজে ভর্তি হওয়ার পর উনি একটি হোস্টেলে ওঠেন। আচ্ছা, গার্লস হোস্টেলে, এইটি কলেজের পাশেই একদম। তো গার্লস হোস্টেলে ওঠার পর আজকে রাসেল ভাই আপনি আমার ঘটনা শোনেন নাই? না, আমি আজকে আরো ঘটনা শোনেন। তো হোস্টেলে ওঠার পর তার সাথে একজনের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, ওই হিয়া যার নাম বললাম আর কি। তো বন্ধুত্ব হওয়ার এক পর্যায়ে ওই হোস্টেলটি ছাড়ার জন্য মানে তাকে ডিসিশন নিতে হয় যে তাকে ওই হোস্টেলে, সে আর হোস্টেলে থাকবে না। তো নতুন বাসা নিতে গিয়ে যখনই ডিসিশন নিলেন যে নতুন বাসা নেবেন, তখন ওনার ফ্রেন্ডটিও তার সাথে ডিসাইড করে, সাথী আপুর, তার যে আমি তোর সাথে থাকতো। সে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে বাসা খুঁজি। তো ওই এলাকাতেই তারা একটি বাসা পান। আসলে বাসার বর্ণনাটা কিভাবে দিতে চাচ্ছি যে ওই বাসাটি দোতলা ছিল এবং আশেপাশে গাছগাছালি ছিল। নিচতলায় একটি ভাড়াটিয়া ছিল, দোতলায় একটাই রুম ছিল, মানে একটাই মানে ফ্ল্যাট ছিল কি, দুটা রুম। একটা রুমে তারা থাকতেন আর একটা রুম খালি, কারণ স্টুডেন্ট মানুষ তো, আর তাদের গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ, পুরো পরিবার ময়মনসিংহে থাকে আর কি। তো সাথী আপু এবং তার যে ফ্রেন্ড ছিলেন তারা একটা রুম নিয়ে থাকা শুরু করে। ওখানে একটা বাথরুম আছে, একটি কিচেন আছে এবং পাশাপাশি একদম। তো ঘটনাটি আসলে কিভাবে শুরু হয় সেটি তিনি প্রপারলি আমাকে বলতে পারে নাই। তারপরও বলেছে যে যখন ঘটনাটি হয় ওটা ওই সময়টা এপ্রিল এবং মেয়ের মাঝামাঝি সময় হবে। আচ্ছা, তো হিয়া তার সাথে সবসময় থাকতো, যে কোনো কিছুতেই মানে প্রবলেম সলিউশন সবকিছু থাকতো। তো যেহেতু দুজন একসাথে থাকতো ওই ফ্ল্যাটে, তার ভাগাভাগি করে নেয় যে উইকলি কে রান্না করবে কে বাজার করবে, দুইজনই ভাগাভাগি করে নেয়। সেদিন রবিবার ছিল, তার এটুকু মনে আছে যে সেদিন রবিবার ছিল। রবিবার দিন হিয়া রান্না করতেন আর কি, তার যে ফ্রেন্ড। আর তার পরের দিন পরীক্ষা থাকবার কারণে সে পড়ছিল। হিয়ার ওনার পড়াশোনা হয়তো বা সে আগে কমপ্লিট করেছে বা কিছু, তো উনি পড়ছিলেন। এমন সময় সারা শরীরে একটা বাতাস অনুভূত হয়, ঠান্ডা বাতাস। আচ্ছা, তা রেগুলারলি ঠান্ডা বাতাস, ওই ঠান্ডা বাতাস মানে শরীরে আসার পরে অনুভূত ছিল যে না আজকে একটা ঝড় হবে, ঠান্ডা একটা আবহাওয়া আর কি। তো ওই মুহূর্তে ওই জায়গায় প্রচুর কারেন্ট যেত আর কি, ঘন্টার পর ঘন্টা কারেন্ট যেত। তো এমন সময় কারেন্টও চলে যায় এবং বাতাসটা অনুভূত হতে থাকে। তো আশেপাশের দরজা জানালা সব বাড়ি খাচ্ছিল, গাছের পাতা নড়ছে, তো বোঝা যাচ্ছে যে ঝড় আসবে। তিনি এমন সময় ডাকলেন, এই তো রান্না হয়েছে, তুই একটু জানালাগুলো একটু লাগা। তো তিনি কোনো সারা শব্দ পেলেন না। সারা শব্দ না পাওয়ার কারণে তিনি চার্জ লাইট জ্বালালেন, মোমবাতি না রাসেল ভাই, চার্জ লাইট। ওই তাদের বাসা থেকে চার্জ লাইট পাঠিয়ে দেয়, যেহেতু কারেন্ট যায় বারবার। তো চার্জ লাইট নিয়ে তিনি রান্নাঘরের দিকে যান, কারণ তিনি জানেন যে উনি রান্না করতেই গেছেন। সাথী আপু যখন রান্না করতে রান্নাঘরের দিকে যায়, তার মাথাটা মানে তার পাটা একটা কিছুর সাথে বাড়ি খায়, খুব সফট কিছুর সাথে। সাথে সাথে তিনি চার্জ লাইটটি নিচে নামিয়ে দেখেন যে তার পায়ের পা একটি মাথার সাথে বাড়ি খেয়েছে, সেটি হচ্ছে তার ফ্রেন্ডের মাথা, এবং পুরো দেহটি যে জায়গায় পাতিল টাতিল ধোয় সে জায়গায় পড়ে আছে। এইটা শোনার পর ওনার কি হলো, উনি জাস্ট এতটুকু বলতে পারছে যে আমি ফিল করেছিলাম আমার পুরো বডিটা ঠান্ডা হয়ে গেছে, আমি আর কিছু মনে করতে পারছি না। যখন আমার জ্ঞান ফিরে তখন আমাকে হিয়াই পাশে ছিল। আমি অক্ষত অবস্থায় কিভাবে আমার কাছে আসে, আমি তো আমার পা দিয়ে এক্স্যাক্টলি ওই জিনিসটাই ফিল করেছি। অক্ষত অবস্থা আমাকে জাগাচ্ছে, কি হয়েছে তোর? আমি ওকে সবকিছু বললাম যে আমি রাতের বেলা এগুলো দেখেছি। বলে আমি তো ওয়াশরুমে ছিলাম, আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি তুই রান্নাঘরে পড়ে আছিস। তো জিনিসটা ওই দিন হওয়ার পরে তিনি ভালো করে বোঝান, ওই যে হিয়া ফ্রেন্ডটি ছিল তাকে ভালো করে বোঝান, এটা তোর হ্যালুসিনেশন, এটা তোর ভুল ধারণা। হয়তো ওই দিন কারেন্ট ছিল না, তোর কিছু মন হয়েছে, হয়তো বা তুই অন্য ধ্যানে ছিলি, পরের দিন এক্সাম ছিল, তোর মাথায় প্রেশার ছিল। কিন্তু উনি এই জিনিসটা মানাতেই পারে না যে আমি একদম চাক্ষুষ দেখেছি আমার পায়ের সামনে, হাত পায়ের সাথে তোর মাথাটাই বাড়ি খেয়েছে। বলে কি বলছিস, যা বলতে বল, আমার মাথা কিভাবে বাড়ি খাবে, সম্ভব না। যাই হোক, কনভারসেশনটা বেশি দূর আগায় নাই এবং তিনি মাথার মধ্যে পানি দিয়ে ওই দিন কিছুটা স্টেবল হলেও পরের দিন আর স্টেবল হতে পারেনি রাসেল ভাই। ঘুম ভাঙে তার রাতে 2টার দিকে এবং গভীর রাত সেদিন।
গভীর রাতে তার ঘুম ভাঙে এবং ঘুম ভাঙার পর মোস্ট অফ দ্য টাইম তিনি ওয়াশরুমের জন্যই প্রসিড করেন আর কি। তো ঘুম থেকে উঠে উনি লাইট জ্বালাতেই দেখলেন যে ওনার পুরা পাশে হিয়া শুয়ে আছে এবং পুরা ফ্লোর জুড়ে হাত যেরকম ভাবে নড়াচড়া করে, মানে হাত অনেকগুলো হাত নড়াচড়া করছে হাতগুলো। এইটা দেখে তিনি আবারও আবারও ওনার অবস্থা খুব খারাপ। ওনাকে ডেকে তুলেন এবং ডেকে তোলার পরে আর কোনো কিছু মনে নেই। আচ্ছা। তো পরের দিন উনি ওই যে পাশে ওনার যে ফ্রেন্ড ছিলেন হিয়া, উনি বলছেন যে তোর অবস্থা খুব খারাপ, আমি একজন হুজুরের কাছে তোকে নিয়ে যাব। হুজুরটি আমি প্লেসটি বলে দিই, উনি মিরপুর মাজার শরীফের ঠিক অপোজিট, নদীর অপোজিটে গুদারাঘাটের অপোজিটের ওই কিছু একটা এরিয়াতে থাকতেন ওই হুজুরটি, যার কাছে ওনাকে নিয়ে যাবে আর কি। তো বলে আমাকে কিছু একটা কর, আমার অবস্থা খুব খারাপ, আমি যেসব জিনিস আজকে কালকে হচ্ছে আমার সাথে এগুলি খুব অ্যাবনর্মাল। আচ্ছা। তো ওই আপুটি মানে হিয়া আপুটি উনি সাথী আপুকে ওনাকে নিয়ে গেলেন হুজুরের কাছে রাসেল ভাই। যে হুজুরের কাছে যেতে হলে তাকে 3-4 ধাপ পেরিয়ে যেতে হয়েছে। লাইক একজনের কাছে বলেছে, উনি আরেকজনের কাছে রেফার করেছে, আরেকজন আরেকজনের কাছে রেফার করেছে, আরেকজন আরেকজনের কাছে রেফার করেছে। রেফার করার পর নৌকায় উঠিয়েছে, নদীর ওপারে গেছে, অনেকক্ষণ ওয়েট করার পর জানা গেল যে হুজুর বাংলাদেশে নাই। সে খুব ফেমাস একজন হুজুর, আমি ওনার নামও বলছি না, উনি আছেন কিনা এটা উনি বলতে পারেন না, যেহেতু উনি আমাকে ঘটনাটি শেয়ার করেছেন। তো আমি খবরটা নিয়েছি রাসেল ভাই, আমি ওখানে গিয়েছিলাম এবং খবরটা অথেন্টিক রেখেই আমি বলছি যে হ্যাঁ এরকম একজন ছিল এবং হয়তো আছে, কেউ জানে না। ঘটনাটি আজকে থেকে প্রায় 18 বছর আগের ঘটনা, অনেক আগে। তো উনি বললো যে আমরা ওই দিন হুজুরকে যে পাই নাই, কিন্তু ওই দিন না পাওয়াতে কি আমার সাথে বেশি ঘটনাটা আরো কঠিন জটিল হয়ে যাবে, এটা আমি কখনো কল্পনাও করতে পারবো না। বাসায় আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হলো, দরজাটা খুলে রুমে ঢুকতে দেখি আমার রুমে কবর, আমার রুমের কবর খোঁড়া, আমার রুমের মধ্যে খাট নাই, পালঙ্ক নাই, কিছু নাই, আমি খালি কবর দেখছি। আমি পাশে হিয়াকেও দেখছি না, ও কই গেল। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরল, আমি দেখি আমি আবারও হিয়ার কাছে, হিয়া আমাকে জাগিয়েছে। আমি ওকে বললাম যে মানে উনি বলছেন যে আমি ওকে বলেছি যে আমি আর এই বাসায় থাকবো না, কোনোভাবেই থাকবো না, বলে আজকে রাতটা কোনোভাবে পার কর, দেখি কালকে কিছু একটা ব্যবস্থা করব। পরের দিন ওই বাসায় সাবলেট চলে আসে, একটা রুম খালি ছিল। সাবলেট চলে আসার পর ওনার মনের মধ্যে কিছুটা হলেও শঙ্কা কাটে যে আমার জন্য একা আছি, তো একাকিত্বর কোন একটা সুযোগ কেউ নিচ্ছে বা কিছু, আমি শিওর না। ওই দুইজন আসার পর ঠিক 3 দিন পরে, এক্স্যাক্টলি 3 দিন পরে ওই হুজুরের ইয়ার থেকে একটি ফোন আসে পাশের দোকানে। তখন রাসেল ভাই মোবাইল ফোনের অতটা প্রচলন ছিল না, আসছে নতুন করে। তো পাশে টেলিফোন নাম্বারটা ওই হুজুরের জায়গায় দিয়ে এসেছিল ওরা, যে উনি আসলে যেন ফোন দেয়। হুজুর গিয়েছিলেন পশ্চিমবঙ্গে, উনি ওখান থেকে আসার পরে ফোন দেয় যে আপনি আসেন এবং আমরা আপনার সাথে ইগারলি দেখা করতে চাচ্ছি। হুজুর হঠাৎ করে ইগারলি কেন দেখা করতে যাবে? আমি তো যে আমাকে দেখেও নাই হুজুর, সেটাই তো আমি জানি না কি হলো। হুজুর দেখা করার সময় দিলেন হচ্ছে বুধবার, মঙ্গলবার রাতের কথা রাসেল ভাই, আমার মঙ্গলবার রাতের কথা আমার নিজেরই জিনিসটা বলতে কেমন লাগছে। উনি বললেন যে আমি রাতে আমার ঘুম ভাঙলো এবং ঘুম ভাঙলো এমন অবস্থায় আমার গলাটা কেউ চেপে ধরেছে, হাতটা আসছে খাতের নিচ থেকে, আমি ছটফট করছি, আমি নড়তে পারছি না, ছটফট করছি, আমার গলাটা চেপে ধরছে, আমার মনে হয় এখনই দমটি বেরিয়ে যাবে। আমি পাশে হাত বাড়ি, মানে যে পাশে হিয়া সে পাশে আমার ডান হাত দিয়ে বারবার ধাক্কাচ্ছি, কিন্তু আমি হিয়াকে সাপোর্ট পাচ্ছি না, হিয়ার বডি ধরতে পারছি না। আমার বাম হাত দিয়ে আমি কোনো মতে, কিছুক্ষণ পরে আমার ল্যাম্পের লাইটটি জ্বালালাম, ল্যাম্পটি জ্বলার পরে আর কেউ নাই। আমি পিছনে তাকিয়ে দেখি একটা হাত খাটের নিচে চলে গেল পিছন দিক দিয়ে। তো রাসেল ভাই যেটা উনি বললেন যে আমি এগুলি কখনো কল্পনা করি নাই, পাশের রুমে চলে যাই, ওই মুহূর্তে আমি হিয়াকে পাই নাই। ওই দিন রাতটা ক্রস করার পরে বুধবার সকালবেলা হিয়া আমাদের রুমে আসে এবং আমি ওকে খুব পেইল অবস্থায় পাই। এরকম অবস্থায় আমি কখনো ওকে পাই নাই, আমি কখনো ওকে দেখি নাই। এই অবস্থায় ওকে আমি কখনো, এত ফ্রেশ একটা মেয়ে হঠাৎ করে এরকম হয়ে গেল। আমি ওকে খুব জোরে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলাম, তুই কই গিয়েছিলি? সে বলল চল আমার সাথে, আজকে বুধবার, আজকে হুজুরের কাছে যাব। সেই মেয়েটি তাকে আবারও একইভাবে একই রেফারেন্সে, তখন আর এত রেফারেন্স লাগে না কারণ জায়গাটা তারা চিনে গেছে। তো ওই জায়গায় হুজুরের কাছে যায় এবং হুজুর তাকে খুব সাথে সাথে, অনেকজন বসেছিল হুজুরের কাছে, হুজুর বলেছে যে সব সিরিয়াল বাদ দিয়ে ওনাকে পাঠিয়ে দে। তো আমি যখন হুজুরের কাছে যে বসি, আমি বারবার হিয়ার দিকে তাকাচ্ছিলাম আর হুজুর আমাকে বলছে আপনি কার দিকে তাকাচ্ছেন? আমি বললাম যে, মানে উনি বলছে যে, আমি বললাম যে আমি আমার ফ্রেন্ডের দিকে তাকাচ্ছি। বলে আপনার ফ্রেন্ডের দিকে তাকাচ্ছেন? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। শোনেন, ওর দিকে তাকায়েন না,
হুজুর বলছে যে ওর দিকে তাকায় না, আমার দিকে তাকায়। আচ্ছা, আপনি যাকে দেখতেছেন তাকে সবাই দেখতে পায় না, আপনি দেখতে পাচ্ছেন। আমি জানি না রিজনটা কি, তবে আপনি যে বাসায় আছেন সেই বাসায় আমাকে একটু যেতে হবে। হয়তো আপনি সেই থ্রুটা নিয়ে আসছেন বা কিছু। তো ওই আপু বললেন যে আমি কিছু জানি না, আমি এখান থেকে চলে যেতে চাই, আপনি আমার চলে যাওয়ার ব্যবস্থা করেন, আমি যা দেখছি যা আপনি বুঝছেন কিনা আমি জানি না। তো হুজুর বললে আপনি কি কি দেখছেন, তিনি সবকিছু বললেন। বলে কি আমি বুঝতে পারছি, আমি ওখানে থাকা অবস্থায় আপনার প্রেজেন্সটা এখানে টের পেয়েছিলাম, আপনি যেখানে এসেছিলেন আমি টের পেয়েছি। আমি সেই জন্যই আপনার সাথে দেখা করার জন্য বলেছি যে ঠিক আছে, সাথে সাথেই ফোন দাও। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি আপনার এখানে যাব এবং আপনার প্রেজেন্স আপনাকে থাকতে হবে। বলে আমি থাকতে পারবো না। বলে আপনি যদি থাকতে না পান তাহলে আপনাকে সারা জীবন পস্তাতে হবে, আপনাকে ওই জায়গায় থাকতেই হবে। তো রাসেল ভাই উনি বললেন যে ঠিক আছে আমি থাকবো, আমার বাবাকে ডাকতে হবে। তো ময়মনসিংহ থেকে তার বাবাকে তিনি ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পরে হুজুরও এখানে গেলেন এবং ওই দিন সন্ধ্যার দিকে ওখানে বললেন যে এই বাড়ির পিছনে আমি একটা জিনিস খুঁড়বো। ওই একজন কোদাল, একজন দা নিয়ে আসলেন, মানে কাঁচি টাচি নিয়ে আসলো আর কি, কোদাল টোদাল নিয়ে আসলো এবং সাথী আপুর প্রেজেন্সে ওই কোদাল দিয়ে ওই বাড়ির পিছনটা খোঁড়া হলো এবং যেটি পাওয়া গেল সেটি হচ্ছে রাসেল ভাই দুটি হাত। এবং সাথে সাথে ওখানে পুলিশকে ডাকা হলো, কিন্তু ওখান থেকে যার সরার তিনি সরে গেছেন। সাথে হুজুর বলেছে আপনি এখান থেকে চলে যান, আপনাকে যেন আমি এই এলাকায় আর কখনো না দেখি। উনি বলেছে কেন এখানে হাত এসছে, কেন কি হয়েছে, কেন আমার গলা কেউ চাপ দিয়েছে, কেন আমি এত হাত দেখেছি, এগুলি আমি আলিফ ভাই আর কারো কাছে কখনো জানতে চাইনি। আমি অনেক দূরে আছি, আমি কখনো জানবো না। কিন্তু আমি ওই দিন যদি আমি না যেতাম, আমাকে ওইখানে হুজুর আলাদা করে বলেছে যে আপনি এসছেন ভালো হয়েছে, ওই দিন যদি আমি না যেতাম, ওই দিন যদি আমি না থাকতাম, তাহলে হয়তোবা আমি বারবার হিয়াকেই দেখতাম। ওকে, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। আচ্ছা, এই ঘটনাটা যদি আমরা একটা সামারি করি, জি, আসলে কি মনে হয় কেন এরকম হলো? হয়তো রাসেল ভাই আমি যেটুক বলবো যে ওখানে হয়তো বা কেউকে মেরে ফেলা হয়েছিল। এই হাত দুটোর পিছনে কি লজিক থাকতে পারে? লজিক থাকতে পারে। ওনাকে সাপোর্ট করে, ওনার ঘাড়ে সাপোর্ট নিয়ে হয়তো হুজুরকে ডেকে এসে রিভিল করা। এবং এই হাত দুটো নিশ্চয়ই সেই হাত। উনি বলছে যে আমি আসলে এতটুকু খেয়াল করিনি যে কি হাত, কিন্তু আমার অবস্থা ওখানে হাতটা তো অ্যাকচুয়ালি কঙ্কাল বেড়ে, দুটো হাতের কঙ্কাল এবং পুরো দুটো হাতটা আলাদা পলিথিনে বাঁধা, পলিথিনের ভেতরে ছিল হাত দুটো। সাথে সাথে হুজুর এই যে বললেন, এটা প্রচুর লোক জমে গিয়েছিল। এই যে হুজুর যে বললেন যে তোমাকে যেন কোনো এলাকায় কখনো না দেখি, এটা ব্যাপারটা হুজুরের এই কথাটার কখনো উনি বিশ্লেষণ চায় না, কিন্তু উনি বলেছেন যেটা যে আমি যতটুকু বুঝেছি হয়তোবা আমি এখানে আরেকটু আমাকে হয়তো আরো সাপোর্ট নিতাম, আমি সেটাই বলছি, আমাকে হয়তো আরো ক্ষতি করে অন্য কিছু ডেকে আনার, হয়তো কেউ জানতো না, এটা জানানোর জন্যই আমার সাপোর্ট নিয়েছে। হয়তো হুজুরই বের করতে পারতো সেটা। হিয়াকে ওনার তো অস্তিত্বই নাই, সেটাই কে এটা ওনার মানে সাবজেক্টও ছিল না, উনি সাথে ওনার একা থাকতো, কেউ বলতেও পারবে না যে ওনার সাথে কেউ আছে কি আছে না, আদৌ ছিল কিনা। হুজুর বলছে যে তুমি কার দিকে তাকিয়েছো, ও নাই, কিন্তু তুমি ওর দিকে তাকাও না, সেটাই আমার দিকে তাকাও। সেটাই তাই হবে। তো থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথি তানভীর ভাইয়ের কাছে। আপনার ঘটনা শুনবো আমরা এবং শুনি আপনার ঘটনা। শুভ জন্মদিন ভূত এফএম, আজকে 6 বছর পার করলেন। তো আমি কামনা করছি যে এটি আরো কন্টিনিউ করবে এবং বিশেষ করে রাসেল ভাই আপনাকে এবং মাসুম ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ এটা সম্ভব হয়েছে আপনাদের জন্য। এবং আমি জানি না আপনারা ডেডিকেট করেছেন কাকে আজকের এই জন্মদিনটাকে, তবে আমি বলবো যে এই ক্ষেত্রে সবচেয়ে বড় দাবিদার যারা, তারা হচ্ছে আমাদের যে শ্রোতা আছেন তারা। কারণ এই শ্রোতাদের এত পপুলার একটা এই প্রোগ্রামটা, এই শ্রোতাদের কারণে কিন্তু আসলে এই যাত্রাটা এত দীর্ঘ হচ্ছে এবং আরো বাড়বে। তো ধন্যবাদ যারা ভূত এফএম এর শ্রোতা। আজকে আসলে বাবু ভাই তার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, তো আমি হঠাৎ করে আমার মনে হলো যে আসলে এতদিন আমি শেয়ার করেছি আমার যারা ক্লোজ যারা আছে বা আমার সাথে যারা আগে তাদের ঘটনা শেয়ার করেছে, তো আমি আজকে আমার একটা ছোট্ট একটা ঘটনা আমি শেয়ার করবো। এটা আমি আসলে কখনো কাউকে বলিনি, তার একটা কারণ আছে যে পারিবারিক কিছু ইস্যুজ আছে। তো আসলে আমার হোম টাউন হচ্ছে টাঙ্গাইল। আমাদের যে বাসাটার যখন 3 তালা করা হলো, বাসাটা একটু মানে পুরনো আমলের বাসা, এটা ঘটনাটা আপনার 94-95 দিকে। তো 3 তালাটা আমাদের বাসা প্রায় 4000 স্কোয়ার ফিটের উপরে একটা বাসা, একটা ইউনিটের।
তো অনেক বড় বাসা, তো আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি, আমি বললাম যে আমি উপরে শিফট হব। তো আমার আব্বু বললো যে ঠিক আছে, তুমি কি একা থাকতে পারবে কিনা। তো আমি বললাম যে না, অসুবিধা হবে না। তো দরজা জানলা সবই হয়েছে, ইলেকট্রিক লাইনও আছে, কিন্তু ফ্লোরটা তখনও করা হয়নি। তো আমি একটা রুমের মধ্যে থাকি, আর পুরো 3 তলাটা খালি, একদম পুরো 3 তলাটা খালি। তো আমি মাঝে মাঝে মানে প্রায় প্রতিদিন রাত্রেবেলা আমি একটা ওই ছাদের মধ্যে শব্দ পেতাম, যে ধুম ধুপ 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 শব্দ পেতাম। আমি অনেক দিন খুঁজেছি যে এই শব্দের উৎস কোথায়, আমি কখনো পাইনি। তা আমি আবার এটা চিন্তা করলাম যে আমি কি বাসার কারোর সাথে শেয়ার করবো কিনা। তা আবার চিন্তা করলাম যে শেয়ার করলে তো আমাকে থাকতে দিবে না, মানে একা থাকার, ওই বয়সে একা থাকার, একটা রুমের মধ্যে একটা ইয়ের মধ্যে থাকার মজাটাই আলাদা। আমি যখন যা খুশি করছি, পড়াশোনা করছি, এটা করছি সেটা করছি। তো আমি শব্দ পেতাম, শব্দগুলো আমি আমি ছাদে রাত্রেবেলা 12টা-1টার দিকে আমি ছাদে যেয়ে ঘুরেছি, বাসার আশেপাশে আমি ঘুরেছি যে কোথা থেকে শব্দটা আসে, আমি কোথাও কখন প্রেস করতে পারি। তো একদিন রাত্রেবেলা আমি শুয়ে আছি, তখন ধরেন 12টার দিকে আমি ঘুমিয়েছি, 2টা-3টা বাজে, আমি মানে সময় জানি না। আমি আবার একটু অন্ধকারে ঘুমাই, মানে লাইট জ্বালিয়ে বা ই করে আমি পছন্দ করি না। তো আমার ওই ডাবল বেড, তো ডাবল বেডে সাধারণত একটা মানুষ আর কতটুকু জায়গা লাগে, তো এক পাশ খালি আছে। আর আমার মাথাটা, বালিশটা আমি একটু উঁচু বালিশ ইউজ করি, মাথাটা হলো আপনার ঠিক বেডের থেকে বের হয়ে গেছে। তো হঠাৎ করে আমার মানে আমি ঘুমাচ্ছি, হঠাৎ করে আমার সিক্স সেন্স কাজ করলো যে আমার বিছানার মানে আমার ঠিক পাশে কে যেন শুয়ে আছে এবং সে যেন উঠে বসলো। তো একটা মানুষ শুয়ে আছে, উঠে বসার যে মুভমেন্টটা, যে বিছানার মধ্যে যে একটু শব্দ হওয়া বা একটু, আমি স্পষ্ট আমি টের পেলাম। আমি টের পাওয়ার সাথে সাথে আমার মাথার মধ্যে আমি মানে আমার পাশে তো কেউ নেই, কিন্তু উঠে বসলো কে। তা আমি চুপ করে একদম ফ্রিজ হয়ে গেছি। তা আমি দেখলাম যে সে আবার বেডের থেকে উঠে দাঁড়ালো। যখন দাঁড়িয়েছে তখন কিন্তু বেডটা আপনার একটা ভারমুক্ত হলো, যে মানে একটা মুভমেন্ট, এটা আমি স্পষ্ট আমি টের পেলাম। তা আমার মাথার মধ্যে আমি ঘুরছে যে আমি প্রচন্ড ভয় পেয়েছি, এখন আমি কি করবো, একদম শরীর একদম পুরো শক্ত হয়ে আছে। এই মোমেন্টে দেখলাম যে আমি মানে চোখ বন্ধ করে আমি টের পাচ্ছি যে সে কি করলো, আস্তে করে উঠে যখন দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর আস্তে 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 সে আমার পেছনে আসছে। পেছনে আসার পরে ঠিক আমি কিন্তু বললাম যে আমার বালিশটা উঁচু, মাথাটা বেডের থেকে বাইরে, একটু বাইরে আছে, ঠিক আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে। তো মাথার কাছে যখন এসে দাঁড়িয়েছে, তার যে নিঃশ্বাসটা আমি টের পাচ্ছি, আমার কপালের দিকে যে গরম বাতাসটা আছে সেই বাতাসটা টের পাচ্ছি, এবং তার পেটটা যে নিঃশ্বাসের সাথে সাথে আপনার আপ ডাউন করছে সেটা আমি একদম সুস্পষ্ট ভাবে আমার চুলের মধ্যে আমি টের পাচ্ছি। তা আমি তো প্রচন্ড ভয়, এখন আমি কি করবো, আমি চিন্তা করলাম যে এখন আমি মানে এই ভয়টা কাটানোর জন্য আমি কি করবো। তা আমি কিছুক্ষণ চিন্তা করে বললাম যে একটাই মতো উপায় আছে, সেটা হচ্ছে লাইট জ্বালা। আমি যদি লাইট জ্বালাতে পারি তাহলে হয়তো বা আমি মানে এখান থেকে রেস্কিউ পাবো। তো এখন লাইট যে জ্বালাবো, লাইট তো ধরেন সুইচ বোর্ডটাতে একটু উপরে, আমার পাশে সুইচ বোর্ডটা উপরে। তা আমি একটা লাফ দিয়ে আমি সুইচ বোর্ডে চিন্তা করলাম যে কোন সুইচটা, কারণ লাইটে তো অনেকগুলো সুইচ বোর্ড আছে, ফ্যান আছে, আছে, আমি সবগুলো সুইচ একবারে দিয়ে দিই। তো একবারে দিয়ে যাওয়ার পর দেখি যে না, কিছুই না। এরপরে আমি আরো মানে আমি এরপরে ঠিক আমি কখনোই আপনার লাইট অফ করে আমি আর ঘুমাতাম না, আমি সবসময় লাইট জ্বালিয়ে ঘুমাতাম। তখন আমি মাঝে মাঝে টের পেতাম যে আপনার যে জানলা দিয়ে আমি দেখতাম যে কেউ একটা শ্যাডো আপনার মুভ করছে। তা আমি যেহেতু মানে তখন ইয়াং, মানে এই ভয়টা, আর আমি তখন বললাম যে দোয়া টোয়া পড়ে সবসময় আমি ঘুমাতাম। কিন্তু আমি কখনোই নেভার এভার আমি এটা আমার প্যারেন্টস এর সাথে বা কারোর সাথে আমি কখনো শেয়ার করিনি যে এটা হ্যালুসিনেশন কিনা আমি জানি না। বাট হ্যালুসিনেশন হলে আমি যে ছাদের উপরে যে ধূপ ধূপ শব্দটা আমি কিভাবে, এটা তো আমার হ্যালুসিনেশন না, কারণ আমি অনেকবার ট্রেস করেছি, আমি কখনোই পাইনি। এটা আমার একটা ছোট্ট মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার কায়সার আহমেদ সেদিনের সেই ঘটনাটি। সেটা হচ্ছে যে আমার এসএসসি পরীক্ষার সময় আমার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার পরে আমি ঢাকায় খালাম্মা খালুর কাছে মানুষ হয়েছি। এই পর্যন্ত আমি খালাম্মা খালু মানে আমার দেখাশোনা করেন। ওকে। তো আমি ঢাকায় আসার পর খুব অনেকদিন পর পর বাড়ি যাই। আর স্বাভাবিকভাবে আমি বাড়ি গেলে পড়াশোনা কম করি এবং আড্ডাটা বেশি দিই, এবং আমার বন্ধু বান্ধব প্রচুর, যে কারণে আম্মাও চায় না যে আমি বেশি বাড়ি আসি, মানে আমার জন্য যে ওখানে থাকলেই পড়াশোনা বেশি করবে। তো প্রথমে আমাদের গ্রামটার একটু বর্ণনা দিই যে চাঁপাইনবাবগঞ্জ জেলার লাস্ট স্টেশনটা হচ্ছে রহনপুর স্টেশন, মানে ওটার পরে ইন্ডিয়া, যার ফলে মানে আমাদের রহনপুর গ্রামে অসংখ্য পাগল দেখা যায়। মানে সম্ভবত
ট্রেনে উঠে যাই, উঠে যাওয়ার পর ট্রেন আমাদের এখানে তো অনেকক্ষণ থাকে, কোন ট্রেন 1-2 দিন থেকে যায়। যখন দেখে যে চলছে না তখন হয়তো তারা নেমে পড়ে, যার কারণে বিচিত্র রকমের পাগল কিন্তু মানে 2-1 মাস পর পরই সেখানে দেখা যায়। তো রহনপুর বড় বাজার যেটা, সেখানে একজন পাগল ছিলেন, ওর নাম হচ্ছে সামু পাগল। আমরা স্থানীয়ভাবে তাকে সামু পাগল বলি। তো সামু পাগল ওর হচ্ছে যে পাগলরা সাধারণত একটু অপরিষ্কার হয় এবং মানে চুল অপরিষ্কার হয়, দাড়ি অপরিষ্কার করে না ঠিক মতো, কিন্তু ওটার সে বিপরীত ছিল। আচ্ছা, সুদর্শন ছিল চেহারা, ফর্সা, মুখ ভর্তি কালো দাড়ি, আর চুলও অনেক ঘন এবং খুব বড় না, কিন্তু মানে ঘনত্বের কারণে মনে হতো যে অনেক বেশি চুল। এবং আমি দেখেছি ওনাকে যে উনি বসতো মুনি ঋষিদের মতো, মানে চাল চলনে একটা আভিজাত্য ছিল। এবং মানে পাগলরা পাগলামি করতো, কিন্তু পাগলামি করতে আমি কখনো দেখি না। রহনপুর বড় বাজার যেটা, মানে বাজারে একটা, ওই বড় বাজারে সিলেক্টিভ 5 থেকে 6টা দোকানে সে নিয়মিত বসতো, আর ওখানেই থাকতো, ওখানেই ঘুমাতো। বাজারের যে ছাউনিগুলো, যে দোকানগুলোতে বসে থাকতো, তো বসতো। আবার মুনি ঋষিরা ধ্যান করে যেভাবে, ঠিক ওইভাবে বসতো, আর বিড় নিজে নিজে কি বলতো। আর সিগারেট খেত খুব, সবসময় হাতে দেখতাম সিগারেট। ওই নির্দিষ্ট কয়েকজন লোকের কাছে চাইতো কিছু, কেউ দিলে খেত, না দিলে খেত না, এবং উপদ্রব করতো না সে। ওকে, এই কারণে তাকে মোটামুটি এখনো আমার মনে হয় যে সবাই খুব বেশি সমাদর করে বা সবাই তাকে পছন্দই করে বলা যায়। তো আমি আব্বার মৃত্যুর পর খালু আমাকে ঢাকায় নিয়ে চলে আসে, আমি ঢাকার বিসিএসসি কলেজে ভর্তি হই। একবার প্রায় 1 বছর পরে আমি বাড়ি এলাম। ওকে, বাড়ি যাওয়ার পরে নাইট কোচে বাড়ি গেছি, সকালবেলা পৌঁছেছি, রেস্ট নিয়ে বিকেলবেলা বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা। এবং আমি মানে এখন পর্যন্ত এখনো বাড়ি গেলে আম্মার প্রচন্ড বকা খাই এবং প্রচুর রাত করি, মানে রাত হয়ে যায়। তো তখন আড্ডা দিতাম। আমাদের ওখানে একটা সিনেমা হল আছে, মুক্তাশা সিনেমা হল। ওই সিনেমা হলে আমরা প্রত্যেক মানে বন্ধুরা আড্ডা দিই সবাই, এবং রাত হয় অনেক। তো একদিন আড্ডা দিতে প্রায়, এটা হচ্ছে 2000 সালের ঘটনা। 2000 সালের ঘটনা। তখন আমি কলেজে 2য় বর্ষে পড়ি। আচ্ছা, তো আড্ডা দিলাম অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমি বাড়ি যাব। রহনপুরের সবচাইতে সুন্দর এবং বড় কবরস্থানটা হচ্ছে খোয়াড় এলাকায়। খোয়াড়, মানে ওইখানে এক সময় খোয়াড় ছিল, মানুষজন বসবাস কম ছিল, ওই গবাদি পশু, গরু ছাগল, যে জেলখানা যেটা, আচ্ছা, সেটা খোয়াড়। তো এই জন্য ওই জায়গাটার নামকরণ খোয়াড়। তো ওই খোয়াড় আমাদের নতুন বাড়িটা, ওই বাড়িতে আমরা এখন থাকি। তো ওই সবচেয়ে সুন্দর বড় কবরস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব, এবং কবরস্থান সম্বন্ধে আর যা থাকে যে খুব ভয়ঙ্কর এটা সেটা, আমাদেরটা সেটা না, আমাদেরটা হচ্ছে খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব চমৎকার একটা কবরস্থান। ওইখান থেকে আমার বাড়ি যেতে হেঁটে যেতে 5 মিনিট লাগে। আচ্ছা, ওইখান দিয়ে যেতে হয়। তো রাত 12:30 1টা প্রায় বেজে গেছে আড্ডা দিতে। আমি গেলাম কবরস্থানের পাশ দিয়ে। তো সামো আসছে, সে নির্দিষ্ট কয়েকজনকে যে পছন্দ করতো, তো ওর মধ্যে আমি একজন ছিলাম। আচ্ছা, তো সামো এসে বলছে যে টাকা দে। আমিও আবার তুই বলতাম ওকে, তুই বলতাম, আসলে বলাটা আসলে ঠিক না, বলতাম কেন জানি। বলছে যে টাকা দেয়। তো আমার তাকে ভালো লাগতো, কারণ সে একটা পাগল, কিন্তু ওই যে মুনি ঋষিদের মতো চলাচল, কোনো পাগলামি করে না, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দীর্ঘদিন থেকে তাকে দেখে আসছে ছোটবেলা থেকে, প্রায় 20 বছর একই জায়গায় ছিল, যার ফলে একটা মায়া মমতা কাজ করে তার প্রতি। আমি অনেকদিন পরে বাড়ি গেছি, আমি দিলাম টাকা দিয়ে পরের দিনও
বিকেলবেলা বের হয়েছি, 1টা-2টা পর্যন্ত ঘুমাই, কাজ থাকে না তো বাড়িতে গেলে কোনো। আর আম্মাও বকাঝকা তখন একটু কম করে, ভাইয়া একটু বকাঝকা করে। তো আবার আড্ডা দিয়েছি, ঘোরাফেরা করেছি। আমার কোনো বন্ধুর বাড়ি মানে খোয়ার মোড়ে না, বিভিন্ন জনের বিভিন্ন জায়গায়। ওকে। তো আমি আবার বাড়ি আসছি 12:30-1টা। আর তখন কবরস্থানটা মানে এখন সেটা বাউন্ডারি দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত লাইট লাগানো হয়েছে, তখন এটা ছিল না। ওকে। এবং ওইখানকার মোড়টা তো অনেক ক্লিনিক হয়েছে এখন, তো ক্লিনিক গুলো ছিল না, একদম ফাঁকা জায়গা ছিল ওটা। আমি আসছি, আস্তে 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 কবরস্থানের পাশ দিয়ে আসছি, আবার সামু আসছে। সামু এসে বলছে যে টাকা দে। আমি কিছু মনে করিনি, আমি দিলাম, চাইতে পারে, স্বাভাবিক। বাসায় চলে গেছি, বাড়িতে চলে গেছে। ভাইয়া বকাঝকা করলো, আম্মারও একটু ঝামেলা হয়, কারণ রাত্রেবেলা আবার আম্মাকে উঠাতে হয়, আমার আম্মা খাবার দেয়। ওকে। পরে 2-1 দিন আসছি, কোনটা 2-1 দিন আমি আর দেখি নাই তাকে। তারপরে একদিন আমি আসছি, এসে ঠিক কবরস্থান পাশ দিয়ে যাচ্ছি, তখনও 1টা-1:30 বাজে। তো মানে কান্নার আওয়াজ, এই হু 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 করে কান্নার আওয়াজ। তো আমি চিন্তা করলাম যে এখানে মানে কাঁদছে কে। তো দেখলাম যে সামু, ওই এখন যেখানে গেটটা বানানো হয়েছে ওর পাশে, সে ওই মানে জড়সড় হয়ে বসে কাঁদছে। আমি আবার তার পাশে গেছি। পাশে গিয়ে আমি বলছি যে কি ব্যাপার, কাঁদছিস কেন? তো ও কিছু বললো না, ও কিছু না বলে আমি যেদিক দিয়ে আসছি সেই দিকে চলে গেল, মানে বাজারের দিকে গেল। আমি আবার ওর বিপরীত দিকে আমার বাড়ি। আমি আর কিছু বললাম না, আমি তখন আমার বাড়ির দিকে যাচ্ছি। তো একটা কাঠের মিল আছে আমার বাড়ির সামনে, তো ওটার কিছু দূর আসা মাত্র হঠাৎ দেখি সে আবার আমার সামনে। আমি আবার একটু অবাক হলাম যে কি ব্যাপার, ও চলে গেল, আসলাম এখন আবার সামনে আসলো। এখন আবার সামনে আসলো। অবাক হয়েছি, কিন্তু প্রশ্ন জাগে নাই মনে, কারণ সব বিষয়গুলো আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। সে বলছে যে আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে একটা সাদা চাদর দিতে হবে। আমি সাদা চাদর, ঠান্ডা, তখন গরমের সময়। তো আমার মানে এখন যেটা মনে হয়, যেমন একটু আগে যে গল্পটা বলছিলাম যে ওই মহিলার হাসি, তো শামুর চোখ দুইটা মানে কেমন একটা মমতা, মানে সে চাচ্ছে। তো চোখ দুটো আমার খুব মনে পড়ে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, দিব, যা, ঠিক আছে দিব বলে আমি বাড়ি চলে গেলাম। তারপরের দিন বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, আমার বন্ধু রাজু, তাজ, এরা সবসময় আড্ডা দিই একসাথে, বসে আড্ডা দিচ্ছি। আড্ডা দেওয়ার সময় বলছি যে আবদারটার কথা বললাম সামুর, যে সামুর সাথে এরকম দেখা, 2 দিন টাকা দিলাম, এখন আবার ওর নাকি ঠান্ডা লাগছে, সাদা চাদর নেবে। এই কথা বলা মাত্র ওরা হাসতে লাগছে। তো মানে আমি কিছু বুঝে উঠতে পারছি না, প্রচন্ড হাসছে তারা, কি ব্যাপার, হাসছিস কেন? তো ওরা ফাজলামি করতে শুরু করলো আবার, যে কি চাইছে তোর কাছে? আমি বললাম যে চাদর। কত টাকা দিয়েছিস তুই? আমি কত টাকা দিয়েছিলাম মনে নাই আমার, বললাম যে হ্যাঁ দিয়েছি, এটা সেটা। ওরা আরো হাসছে। তো আমি যখন সিরিয়াস হলাম যে কি ব্যাপার, মানে ঘটনাটা কি বল, তখন বলছে যে শামু তো প্রায় 7-8 মাস আগে মারা গেছে। তো মানে এই কথা শুনে মানে আমিও বুঝতে পারছি না যে মানে ওরা কি আমার সাথে তাহলে কি ফাজলামি করছে নাকি। সেটাই, কারণ আপনার সাথে সামুর তার আগে কয়দিন দেখা হয়েছে? মোট আমার মোট 3বার দেখা হয়েছে, এবং 2বার টাকা চেয়েছে, 1বার চাদর চেয়েছে। একবার চাদর চেয়েছে। মাঝখানে শুধু 2 দিন দেখা হয় নাই তার সাথে আমার, মানে 4-5 দিন। প্রত্যেকবার কি গোরস্থানের সামনে দেখা হয়েছিল? প্রত্যেকবার গোরস্থানের সামনে, এবং লাস্টে একবার যে কাছে। কিন্তু আমি তাকে গোরস্থান থেকে আসতে দেখিনি। আচ্ছা, মানে তার আশাটা হয়েছে হঠাৎ, সে কোথা থেকে কোন দিক থেকে আসছে
এটা আমার মনে হয়নি। আর মনে হয়নি এই কারণে যে একটা পাগল মানে আসতে পারে, আমার কাছে সেটা মনে হয়েছে। তো ওরা যখন বললো যে মানে সামু মারা গেছে, তখন আমি আমার ঘটনাটা মেলাতে পারলাম না। তখন আমি মানে কাউকে বিশ্বাস করাতে পারলাম না যে বিষয়টা আসলে আমার সাথে এই ঘটেছে। তো আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম। ওদের মধ্যে হয়তো কেউ বিশ্বাস করলো, কেউ করে নাই। কিন্তু এখন পর্যন্ত আমি যখন মানে যাই বাড়িতে, তো অনেকেই নাকি আমি নিজেও শুনেছি, আমাদের এক কাকা আমাদের এই পাড়ার, উনিও বলেছেন আমাকে যে সামুকে নাকি মানে ওকে দাফন করা হয়েছে আমাদের কবরস্থান, মানে রহনপুর কবরস্থানে, খড়মোর কবরস্থানে। তো দেখা যায় নাকি যে সামু ওই কবরের উপরে বসে জিকির করছে। আচ্ছা। তো এই ঘটনাটা মানে আমিও চাই যে এটা কেউ যদি ভুল প্রমাণ করে দিতে পারতো আমাকে, যে না তুমি ভুল দেখেছো বা তোমার এই জিনিসগুলো ঘটেনি আসলে, হ্যাঁ, যে আসলে আপনি অনেক খুশি হতেন। আমিও অনেক খুশি হতাম যে আমার ভয় লেগেছে বা আমি খুব ভয় পেয়েছি বা আমার খুব খারাপ লেগেছে তা না, আমার ভালো লেগেছে যে একটা মানুষ দেখা দিয়েছে আমার কাছে কিছু চেয়েছে, আমার সেটা মানে ভিতরে ভালো লেগেছে। কিন্তু যখন মানুষ বলে যে না এসব কিছু না, এটা তুমি ভুল দেখেছো, এখন দেখেছি তো আমি, বুঝবেন আপনি মানে একদম আপনি কি করে বুঝবেন যে আমি ভুল দেখেছি না ঠিক দেখেছি? দেখেছি তো আমি, এবং আমি দেখেছি, আমি সামুকে দেখেছি এবং সে এসেছে। এবং আমিও চাই যদি কেউ এটা প্রমাণ করে দিতে পারে যে না আসলে তুমি দেখোনি, কারণ আমার কাছে তো এখন এটা রহস্য হয়ে আছে যে কেন আপনি একদমই বিলিভ করতেন না ব্যাপারগুলো যে এরকম হতে পারে বা এর ধরনের কিছু। সুতরাং এমন না যে মানে একটা জিনিস পরপর 3 বার ঘটেছে আপনার কাছে, এবং আপনি জানতেন না যে লোকটা জীবিত না মৃত। হ্যাঁ, আমি জানতাম না, কারণ হচ্ছে যে একটা পাগল বেঁচে আছে না মারা গেছে এটা একটা বন্ধুদের আড্ডার ভিতরে এটা একটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। তো যখন আমি শুনলাম যে প্রায় 7-8 মাস আগে সামু মারা গেছে, তখন মানে আমি মানে ঠান্ডার হয়ে গেছেন যে এটা কিভাবে সম্ভব হলো। আমি কি বলবো, আমি বোঝাতে পারছি না যে এটা কি করে সম্ভব। যদি আসলে প্রত্যেকের জীবনে এরকম একটা করে ঘটনা ঘটতো তাহলে হয়তো বোঝানো যেত যে না ভাই যা দেখেছি, মানে এটা বলে বোঝানো যাবে। তিনি আমাদের সাথে একটা চমৎকার ঘটনা শেয়ার করেছিলেন, আমরা সেই ঘটনাটি শুনে আসবো। চলুন শুনে সেই ঘটনাটি। স্টে টিউনড রেডিও 40 and don't stop the 50। আসসালামু আলাইকুম লিসেনার্স, রাকিব রাহান বলছি। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব সেটা আমাকে পাঠিয়েছেন মামুন আব্দুল্লাহ ভাই, বাগেরহাটের ফকিরহাট থেকে। তো আমি তার ভাষার মধ্যে ঘটনাটি শেয়ার করতেছি। ঘটনার সময়কাল ছিল 1920 থেকে 1925 সালের মাঝামাঝি কোনো একটি সময়ে। ঘটনাটি যার সাথে ঘটে তিনি তার বড় দাদু, নাম গফুর মিয়া, পেশায় ছিলেন একজন মাঝি। তো গফুর মিয়ার আসলে সাহসের কোনো কমতি ছিল না, তিনি রাত বেরাত খেয়া বেড়াপর করতেন, ভালো মাছও শিকার করতেন। গফুর মিয়া মাঝিও হয়, তার পরিবারে বেশ আসলে অভাব ছিল। অভাব অর্জনের সংসারে তিনি একাই উপার্জনক্ষম ব্যক্তি। গফুর মিয়া একটা সময় সিদ্ধান্ত নেন যে তিনি খেপারের পাশাপাশি রাত্রেবেলা মাছ ধরবেন। তো যেভাবে সেই গাছ পরদিন থেকে জাল নিয়ে তিনি সন্ধ্যা অবধি নৌকা খেপারে পার করতেন এবং সন্ধ্যা শেষে গভীর রাত অবধি তিনি নদীতে মাছ শিকার করতেন। তো একদিন তেমন প্রতিদিনকার মতোই তিনি মাছ শিকার করছিলেন আসলে নদীতে। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, উপরে চাঁদের আলো। তো এক কথায় জনমানব নিস্তব্ধ একটা পরিবেশ আসলে। তিনি আসলে সেদিন ভাগ্য হয়তো সুপ্রসন্ন ছিল না, তিনি ভালো মাছ পাচ্ছিলেন না। অনেক চেষ্টা করছিলেন আসলে, তিনি ভালো মাছ পাচ্ছিলেন না। তো হঠাৎ তার কানেও নদীর অপর প্রান্ত থেকে একটি আওয়াজ ভেসে আসে, গফুর ভাই, ও গফুর ভাই। তো তিনি বুঝতে পারেন যে নদীর ও প্রান্ত থেকে কেউ তাকে ডাকছেন নদী পারাপারের জন্য। তিনি তাকে অপেক্ষা করতে বলেন এবং জাল গুটিয়ে তিনি তার কাছে যান। মনে মনে ভাবতে থাকেন আজ মাছও ভালো পেলাম না, একটা লোক পারাপার করতে পারবো, যাক ভালোই হোক। এনাকে পারাপার করেন তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। তিনি তাকে নিয়ে নদীর এই প্রান্ত থেকে অন্য প্রান্তের উদ্দেশ্যে রওনা দেন।
তো কিছুটা পথ আসার পর তিনি তার সঙ্গে কথা বলতে, নদীর নৌকায় যে লোকটা বসেছিল তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। ভাই, কোথা থেকে আসলেন? তো নৌকায় বসে থাকা লোকটা আসলে সাড়া দেয় না। তিনি আবারও ডাকলেন, ভাই কোথা থেকে আসলেন? আবারও লোকটি সাড়া দেয় না। তো গফুর মিয়া ভেবে নিলেন এটা হয়তো তার সমস্যায়, কথাটা তো কম বললেন। তিনি নৌকার দাঁড় বাইতে থাকেন। কিছু সময় যাওয়ার পর তিনি আসলে খেয়াল করলেন, তিনি তো সচরাচর এই নদীতে খেয়া পারাপার করে থাকেন, তো কতটুকু সময় লাগে বা কত সময় লাগবে সেটা আসলে জানার কথা। তিনি ভাবলেন স্বাভাবিকের যে অনেকক্ষণ দাঁড় বাইছেন, কিন্তু এখনো মাঝ নদীতে তিনি আসতে পারেননি বা মাঝ নদীতে এসেছেন এমনটা। এবার তার মনে কিছু একটা খটকা লাগে। তিনি লোকটাকে আবার রাখতেন, ভাই কোথা থেকে আসলেন? এবার নৌকার অপর প্রান্তে বসে থাকা লোকটা তার দিকে মুখ উঁচু করে কথা বলতে শুরু করেন। গফুর মিয়াও যখন মুখ উঁচু করে কথা বলতে যাবেন, তিনি যা দেখলেন সেটা আসলে দেখার কথা ছিল না গফুর মিয়া। তিনি দেখলেন লোকটার 2 হাতে 2টি বাচ্চা, যাদের উচ্চতা ছিল অস্বাভাবিকের চেয়ে অনেক বেশি। চোখ দুটো ছিল গাঢ় লাল। এতক্ষণ আসলে যে কেন সবকিছু উল্টাপাল্টা ঘটছে এটা বুঝতে আর বাকি রইল না গফুর মিয়া। তো তিনি এক হাতে হারিকেন নিয়ে অন্য হাতে দিয়ে এক হাত দিয়ে দাঁড় বাইতে থাকতেন এবং মনে মনে যতটুকু সূরা কালাম পারতেন পড়তে থাকলেন। আসলে অপর প্রান্তে, নৌকার এক প্রান্তে গফুর মিয়া, অপর প্রান্তে বসে থাকা লোকটি 2 হাতে যে 2টি বাচ্চা ছিল তিনি তাদের দিকে আবার খেয়াল করলেন। দেখলেন বাচ্চা দুটি কাঁচা মাছ যেন চিবিয়ে খাচ্ছেন এমনটা। তিনি মনে মনে সূরা কালাম আরো পড়তে থাকলেন এবং একটা সময় দেখা গেল যে বাচ্চা এবং সেই লোকটা দুজনেই পানিতে ঝাঁপ দিয়ে চলে গেল। তিনি কোনো রকম ঘাটে আসলেন, নৌকা ঘাটে বেঁধে বাড়ির উদ্দেশ্যে যাবেন, এমন সময় তিনি জ্ঞান হারালেন। পরদিন সকালে কিছু লোক তাকে নদীর পাড়ে অচেতন অবস্থায় আবিষ্কার করেন এবং তার বাড়িতে নিয়ে যান। বাড়িতে নেওয়ার পর গফুর মিয়া যখন জ্ঞান ফেরে তখন পরিবারের সব লোক জানতে চায় যে ঘটনাটা কি আসলে। তো গফুর মিয়া আসলে সব ঘটনা খুলে বলেন তাদেরকে, কিন্তু সে সময় আসলে গফুর মিয়ার শরীরে অনেক জ্বর ছিল, প্রচন্ড জ্বর, তার শরীর পুড়ে যাচ্ছে, জ্বর যেন কিছুতেই কমছে না। 2 দিন গেল। তো সবাই যখন বুঝলো এটা অস্বাভাবিক ঘটনা, তো গ্রামের কবিরাজ হুজুর যতটুকু পারলেন সাধ্য মতো তাদের শরণাপন্ন হলেন এবং একটা সময় গফুর মিয়া সুস্থ হয়ে গেল। তো যে কবিরাজ তাকে ঠিক করে তুলেছিল সে তাকে বলেছিল যে আপনি দিনের বেলায় যা পারবেন করবেন, যতটুকু খেয়া পারাপার করতে পারবেন করবেন, কিন্তু রাতের বেলায় যেন আপনি আর ঘাটে না যান, ওটা খুব খারাপ কিছু ছিল। তো গফুর মিয়া একটা সময় যায় যে সব ভুলে যায় আসলে। তো ভুলে যাওয়ার পর তিনি প্রতিদিনের মতো আবার নদীর খেয়া পারাপার করতে যান এবং সাথে জালটা নিয়ে যান। তো মাছ ধরেন, কোনো সমস্যা হয় না। তো হঠাৎ একদিন তার পাশের বাড়ির নিকট আত্মীয় তাকে বলেন যে দূরে একটি গ্রামে তাকে পৌঁছে দিতে হবে খিয়া দিয়ে, বিনিময়ে তিনি তাকে উচ্চ মূল্য দিবেন। তো তিনি বিকালে তাকে নিয়ে রওনা দেন। আস্তে আস্তে আসলে প্রায় সন্ধ্যা হয়ে যায়। নদীর ওপারে যে বাজার ছিল সেখান থেকে তিনি কিছু সদাইপাতি বাজার করে বাড়ির উদ্দেশ্যে খালি নৌকা নিয়ে রওনা দেন। তো হয়তোবা মাঝ নদীতে এসেছেন এমন সময় তিনি খেয়াল করলেন তার নৌকার 2 পাশে 2টা কি জিনিস যেন স্রোতের উপর দিয়ে লাফাচ্ছে। প্রথমে তিনি মাছ ভাবলেও আসলে মাছ তো একবার লাফানোর কথা, প্রতিনিয়ত লাফাচ্ছে। তিনি আফসা আলোয় হারিকেনটা উঁচু করলেন এবং আফসা আলোয় দেখতে পেলেন সেই রাত্রে সে বাচ্চা 2টি 2 পাশে লাফাচ্ছে। তো এটা দেখার পর আসলে তার শরীরে দম থাকার কথা না এমন একটা অবস্থা। তিনি আবারও সূরা পড়তে থাকলেন এবং জোরে জোরে দাঁড় বাইতে থাকলেন। তো আসলে তিনি একটা সময় নদীর ওপারে পৌঁছে যান এবং খেয়া ঘাটে বেঁধে তখন দেখেন তিনি সবকিছুই ঠান্ডা, আর কি কোনো কিছু নাই তার আশপাশে বা নদীতে বা খেয়া ঘাটে কোথাও নাই। সে বাচ্চা 2টিকে তিনি আর দেখেন না। তো তিনি মনে মনে ভাবলেন হয়তো আজ তিনি রক্ষা পেয়েছেন। তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে, তো তার বাড়ি, নদী থেকে তার বাড়ি যাওয়ার পথটা ছিল আসলে ধান ক্ষেতের ভিতর দিয়ে, ধান ক্ষেতের মাছ দিয়ে আলের উপর দিয়ে যেতে হয়। তিনি হাঁটতে থাকলেন এবং মাঝপথে এসেছেন এমন সময় তিনি খেয়াল করলেন যে তার পিছন থেকে কেউ তাকে ডাকছে, তার নাম ধরে ডাকছে। তো তিনি পিছনে ঘুরে তাকালেন, কাউকে দেখলেন না। তিনি এটা মনের ভুল ভেবে, হয়তো ভয় পেয়েছেন, মনের ভুল ভেবে আবার হাঁটা শুরু করলেন।
তো তিনি হাঁটতে যাবেন, সামনে যেই পলক ঘুরালেন, চোখের পলক ঘুরায় এসে দেখতে পেলেন তার রাস্তার মাঝখানে সেই বাচ্চা দুটি দাঁড়িয়ে আছে এবং একে অন্যকে বলছে, তুই খাবি না আমি খাবো। এটা দেখার পর আসলে তিনি আরো ভয় পেয়ে যান, সব থেকে বেশি ভয় পান এবং তিনি ভাবলেন এবার তিনি দৌড় দিবেন। কিন্তু আসলে দৌড় দিতে যাবেন এমন অবস্থায় দেখলেন তার পা যেন অবশ হয়ে গেছে, বরফ হয়ে গেছে, নড়তে পারতেছেন না। তিনি মনে মনে আরো সূরা কালাম পড়তে থাকলেন এবং চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে থাকলেন, আল্লাহ আল্লাহ বলে। তো তার কানে আসলে প্রতিনিয়ত সেই কথা তিনি তার কানে ভেসে আসছিল যে তুই খাবি না আমি খাবো, তুই খাবি না আমি খাবো, বাচ্চা দুটি বলছে। একটা সময় আল্লাহ হয়তো তার দিকে ফিরে চায়, তিনি নড়াচড়া করতে পারেন। তো তিনি আসলে পিছন দিকে ডান দিকে সামনের দিকে না যেয়ে তিনি ডানে যে ধান ক্ষেত ছিল সেটির মধ্য দিয়ে দৌড় দেন। একটা সময় তিনি জ্ঞান হারান। 3 দিন পর তিনি যখন জ্ঞান ফেরে তিনি নিজেকে তার বাসার খাটে আবিষ্কার করেন এবং পরিবারের লোকজন তার পাশে দাঁড়ানো, তিনি সবকিছু তাদেরকে আবার খুলে বলেন এবং তার শরীরে প্রচন্ড জ্বর ছিল, তার শরীর পুড়ে যাচ্ছিল। কিন্তু এবার অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পর ঠিক হয় না, তার জ্বর কিছুতেই কমে না। যতটুকু সাধ্য ডাক্তার কবিরাজের কাছে যান, কিন্তু তার জ্বর কিছুতেই ঠিক হয় না এবং কিছুদিন পরেই গফুর মিয়া মারা যান। তো এভাবে একটি মৃত্যুর মধ্য দিয়ে আসলে ঘটনাটি শেষ হয়, যেটা আমাকে মামুন আব্দুল্লাহ ভাই বাগেরহাট থেকে পাঠিয়েছেন। ধন্যবাদ তাকে এবং ধন্যবাদ সকল লিসেনারদেরকে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি রনি মিরপুর থেকে আসছি, মিরপুর 1। জি আজকে যে ঘটনাটি বলবো সেটি আমাদের অফিসের এক ভাইয়ের কাছ থেকে শোনা। জি সো সে যেভাবে বলছে আমি ঘটনাটি সেভাবেই বলছি। তার এলাকায় একটা মসজিদে এক বয়স্ক হুজুর ছিল, মানে জি। হুজুর বলতে বয়স্ক ইমাম, মানে খুব পরহেজগার ছিল। এলাকার লোকজন তাকে খুব ভালোবাসতো। আর বিশেষ বলে রাখা ভালো যে ওই এলাকায় একটা প্রচলিত কথা ছিল যে ওই এলাকায় নাকি জিনেরা নামাজ পড়তো, এরকম একটা কথা প্রচলিত ছিল। একদিন এরকম এক জিনে হুজুরের সাথে এসে দেখা করে, মানে একাকি, তাকে ভালো লাগে, এসে দেখা করে, সরাসরি পরিচয় দেয় যে আমি জিন, আপনাকে খুব ভালো লাগছে, আপনার পিছনে অনেকদিন নামাজ পড়ছি, আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। এরকম বলার পর দেখা যায় হুজুরের সাথে খুব একটা গুড রিলেশন হয়ে যায়, তার ওঠা বসা, খুব একটা ভালো সম্পর্ক। এমনকি হুজুরে তাকে তার নিজ বাড়িতে পর্যন্ত নিয়ে যায়। এরকম এভাবে খুব ভালোই চলছিল। খুব ভালো চলার পর ঘটনাটি শুরু হুজুরে যখন মারা গেল তখন। হুজুরে মারা যাওয়ার পর হলো আসল ঘটনাটি শুরু। হুজুরের 3 ছেলে 1 মেয়ে ছিল। মানে ঘটনাটি শুরু হয় হুজুরের মেয়ের সাথে, আসলে ছোট মেয়ের সাথে। ছোট মেয়েটা খুব মানে মোটামুটি চঞ্চল প্রকৃতির ছিল, কিন্তু খুব পরহেজগার ছিল, যেহেতু হুজুরের মেয়ে, বা নামাজ রোজা এইসব করতো এরকম। কিন্তু বিশেষ মানে কিছুদিন পরে তার মধ্যে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা দেখা যায়। যেমন সে মানুষের সাথে তেমন একটা কথা বলে না, বা একাকী থাকাটা পছন্দ করে, এরকম একটা দেখা যায়। কিন্তু বিষয়টি প্রথমে তার ফ্যামিলি অতটা গুরুত্ব দেয় না, যে স্বাভাবিক হয়তোবা। কিন্তু আসল ঘটনাটি যখন ঘটে, মানে হঠাৎ করে সে একদিন মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা মানে চারিদিক খোঁজাখুঁজি, তার আত্মীয় স্বজন প্লাস মানে সব দিকে খোঁজা হয়, কিন্তু মানে তার কোনো হদিস পাওয়া যায় না। ফ্যামিলি অনেক কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় না। 3 দিন পরে মানে হঠাৎ করে সে কোথা থেকে যেন মানে নিজেই বাড়িতে আসে। বাড়িতে আসার পর লোকজন মানে ভিড় জমায়, আশেপাশের লোকজন কান্নাকাটি করে, তাকে জিজ্ঞেস করে যে আসলে তুমি কোথায় গেছিলা বা কি হয়েছিল তোমার সাথে, বিষয়টা কি। এরকম জিজ্ঞেস করার পর বা কোনো উত্তর নেই, মানে একাকী থাকা পছন্দ করে, মানে একাকী এরকম। তো তারা এক হুজুরের শরণাপন্ন হয়। হুজুরে এসে বলে রীতিমতো যেরকম হুজুরে বলে যে তার সাথে জিনে আসর করছে বা এই টাইপের একটা কিছু, যা দেওয়ার আর কি প্রচলিত অনুসারে দিয়ে যায়। বাট তাতে তেমন কোনো কাজ হয় না। এরকম ঘটনা অহরহ ঘটেই চলতেছে। যেমন একাকী হয়ে গেছে, আরো শরীরের অবস্থা খারাপ হয়ে যাইতেছে, প্লাস মানুষের মধ্যে থাকে না, এরকম একটা দেখা যাচ্ছে। মাঝে মাঝে দেখা যায় যে 2-1 দিনের জন্য তাকে খুঁজে পাওয়া যায় না। এরকম ঘটনাটা মানে কমন হয়ে গেছে একটা পর্যায়ে।
সো একজন আইসা বলল, মানে একটা হুজুর বলল যে ওর সাথে যেটা আছে খুব শক্তিশালী জিন, একে সারাতে হলে মানে কোনো বড় হুজুরের শরণাপন্ন হতে হবে। পরিবারের সবাই খুব মানে খোঁজাখুঁজির পরে দেখা যায় তাদের মানে গ্রাম থেকে একটু দূরে, কিছু দূরে একটা হুজুরের সন্ধান পেল। হুজুরে মানে বড় ধরনের আলেম, তাকে যে সব ঘটনা খুলে বলার পর হুজুরে অ্যাটলিস্ট আসলো, এসে মানে যেভাবে দরকার আর কি, মানে তার প্রসেসিং অনুযায়ী মানে জিন হাজির করার পর মানে সে সালাম দিল, সালামের উত্তর দিল। তারপর হুজুর যখন জিজ্ঞেস করলো যে তোমার মানে কি ব্যাপার, যে মেয়েটার উপর তুমি কেন এরকম নির্যাতন করতেছো বা কেন এরকম করতেছো, তখন জিনটা খুলে বলে যে আমি এই মসজিদে নামাজ পড়তাম, তো ওর বাবার সাথে আমার সাথে খুব একটা মানে ভালো সম্পর্ক হয়ে যায়। আমি ওর বাসায় যখন আসছি তখন ওকে আমার ভালো লাগে, আসলে আমি ওকে বিয়ে করতে চাইতেছি কিন্তু ওকে আমি ছাড়বো না, এরকম একটা কিছু। হুজুরে বলে যে না, সেটা কি করে সম্ভব। খুব অনেকক্ষণ কথা কাটাকাটির পর শেষ পর্যায়ে যেতে রাজি হওয়ার পর যেরকম আর কি কথা, যে গাছের ডাল ভেঙে যাবে এরকম, তাদের বাড়ির বের হওয়ার পথে একটা বড় গাছ ছিল, গাছের একটা ডাল ভেঙে দিয়ে যায়। পরবর্তীতে দেখা যায় মেয়েটা বিভিন্ন তদবিরের পর সুস্থ আছে। আর শেষ পর্যায়ে ঘটনাটি প্রায় 6-7 বছর আগের ঘটনা, কিন্তু বর্তমানে মেয়েটার একটা বাচ্চাও আছে, স্বামী সংসার নিয়ে খুব ভালো আছে। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটিও ভালো লেগেছে। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম শেখ সানি। ওনার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার করামারি গ্রামে। জীবিকার তাগিদে 2011 সালের 1 ডিসেম্বর নারায়ণগঞ্জের আদমজি ইপিজেটের ভেতর একটি গার্মেন্টসে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে জয়েন করেছিলেন। সঙ্গত কারণে গার্মেন্টসটার নাম উল্লেখ করা যাচ্ছে না, কারণ প্রতিষ্ঠানটি এখনো চালু রয়েছে। তো বলে রাখা ভালো, উনি যেই গার্মেন্টসটাতে জয়েন করেছিলেন ওটা প্রায় 5 বছর বন্ধ থাকার পর নতুন করে চালু করা হয়। ওনার প্রতিদিনের কাজ বেশ ভালোভাবেই চলছিল, তবে মাঝে মাঝেই সকালবেলা ডিউটিতে আসলে কিছু অস্বাভাবিক জিনিস উনি সহ অনেকেই লক্ষ্য করতেন। এই ধরা যাক, ট্রলিতে সোয়েটার বা টি শার্টের পার্ট লোড দিয়ে রেখে গেলে সকালে সেখানে খালি পাওয়া যেত। আবার মাঝে মাঝে গার্মেন্টসের যে জেকার্ট মেশিন রয়েছে, এই জেকার্টের মেশিন সকালে আপনা আপনি অন পাওয়া যেত, অথচ এটা কিন্তু বন্ধ করা ছিল। তারপর গার্মেন্টসে কিন্তু লিঙ্কিং মেশিন নামে মেশিন রয়েছে, এই লিঙ্কিং মেশিনে পার্ট ধরানো থাকতো। এখন পার্ট ধরানো বলতে যারা এখানে কাজ করেন তারা বুঝতে পারবেন। এরকম ছোট ছোট অস্বাভাবিক বিষয় লক্ষ্য করা যেত। তো প্রতিদিনের মতো 15 ডিসেম্বর দিনের কাজ শেষ করে অফিস থেকে বের হওয়ার আগে অফিস কর্মকর্তা কয়েকজন ভাইয়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছিল। তার কথার মাঝে এক ভাই বলে উঠল যে সানি ভাই, আপনাকে যদি একটা মোবাইল দেওয়া হয়, আপনি কি একটা রাত অফিসের মাঝে একা একা হাঁটতে পারবেন বা কাটাতে পারবেন? মানে একটা মজা করেই বলল, কারণ ওনার মোবাইলের প্রতি একটা ঝোঁক বেশি ছিল, আর মোবাইলে মুভি দেখা যেত, আবার মোবাইলে গান শোনা যেত, আর মোবাইলের প্রতি ওনার আগ্রহ বেশি থাকার কারণে এই বিষয়টা তাকে ওনারা মজা করেই বলেন। তখন আরেকজন বলল, আচ্ছা ঠিক আছে, আপনাকে মোবাইল না 2000 টাকা দেওয়া হবে, থাকতে পারবেন? তো উনি আবার বললেন যে ভাই, টাকা পয়সা দিতে হবে না, হেডফোন কানে দিয়েই একটা রাত এমনি কাটাই দিতে পারবো। তো এক ভাই আবার পাশ থেকে বলে উঠল যে সানি, অফিসের মাঝে এমনিতেই কিন্তু অনেক অস্বাভাবিক ঘটনা ঘটছে, তুমি ওদের কথা শোনো না, এটা করা ঠিক হবে না। তো সানি ভাই আবার আগ্রহ নিয়ে বললেন যে আরে কিছু হবে না, আমি থাকবো একটা রাত। তো কথা অনুযায়ী পরের দিন 16 ডিসেম্বর অফিসের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ওই রাতেই উনি একা রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন সকলের সাথে কথা বলে। তো উনি এই বিষয়টা নিয়ে বেশ আগ্রহী ছিলেন, আর তাছাড়া ওনার চিরপরিচিত কর্মস্থল, দীর্ঘদিন ধরে আসার পর থেকে এখানেই কাজ করছেন, তো এখানে আর ভয়ের কি আছে।
তাই না? তো উনি এরকমই চিন্তা করেছেন। তো ওই দিন কি হয়, ওই দিন আনুমানিক সন্ধ্যা 7টার দিকে উনি এবং ওনার 2 অফিস সহকারী অফিসের গেটে আসছেন। এসে দেখেন যে ওনাদের অফিসের গেটে 2 জন সিকিউরিটি গার্ডের ডিউটি পড়েছে, যারা ওনাদের পূর্ব পরিচিত। একজনের নাম বশির আর একজনের নাম নিশাত। এর মধ্যে বশির, যিনি, তার বয়স বেশি, এই জন্য তাকে বশির চাচা বলে সম্বোধন করতেন, আর নিশাতকে নিশাত ভাই বলে সম্বোধন করতেন। তো 15 তারিখে অফিস থেকে বের হওয়ার পর উনি আবার 16 তারিখে রাত্রে থাকবেন এখানে, এই বিষয়টা সম্পর্কে তাদের সাথে একটু হালকা আলোচনা করেছিলেন। তো ওনারা তাকে নিষেধ করলেন যে না ভাই, এই কাজটা করা ঠিক হবে না, তোমার যাওয়াটা ঠিক হবে না এখানে। ওনারা বললেন যে যদি তোমার কোনো ক্ষয়ক্ষতি হয় এটা দায়ভার কে নেবে, আর ক্ষয়ক্ষতি হলেও তুমি এই বিষয়টা যদি কাউকে জানাও তোমার চাকরিও থাকবে না, অনেক ধরনের সমস্যাই হবে। কি দরকার অহেতুক এসব ঝামেলা বাড়ানোর, আর অফিসের সিনিয়র কেউ যদি জানে তাহলে তো আমাদেরও চাকরি যাবে। তখন এই সানি ভাই বললেন যে না না, কেউ জানবে না, ইনশাল্লাহ আমারও কোনো প্রবলেম হবে না। যাই হোক, ওই 2 জন তো যারা ওনার সাথে ছিলেন, 2 জন আর কি, 2 জন অফিস সহকারী, তারা তো ওনাকে বিদায় দিয়ে চলে গেলেন। তো বলে রাখা ভালো, গেট দিয়ে ঢোকার পর সামনে একটা ফিল্ড রয়েছে, বেশ লম্বা চওড়া একটা জায়গা। তো ওখানে দাঁড়ালে অফিসের ভেতরের কোনো কিছুই টের পাওয়া যায় না। তো উনি যখন অফিসের মধ্যে ঢুকেছেন তখন ঘড়িতে উনি টাইম দেখেন রাত 8টা কি 8:15 মতো বাজে। তো সারা রাত যেহেতু থাকবেন ওখানে, তাই বাসা থেকে ফোনে ফুল চার্জ করে নিয়ে এসেছিলেন, আর কয়েকটা মুভি ডাউনলোড দিয়ে নিয়ে এসেছিলেন। ওই সময় কিন্তু এরকম স্মার্টফোন এতটা অ্যাভেলেবল ছিল না, তবে যেই ফোনগুলো ছিল ওটাতে কিন্তু ওই মুভি দেখা যেত আর কি। তো উনি ভেবেছেন সারা রাতটা না ঘুমায় পার করবেন। তো ব্যাগের ভেতর রাতের বেলা যেই খাবারটা উনি খাবেন সেই খাবার নিয়ে আসেন, এবং হালকা কিছু নাস্তাও নিয়ে এসেছিলেন। তো অফিসের হালকা একটু বিবরণ দেওয়া জরুরি। ওই অফিসের নিচের ফ্লোরে প্রথম যেটা আর কি, প্রথম জেকার্ট, তারপর লিঙ্কিং শেষে ফিনিশিং সেকশন, তারপর দোতলায় উঠে বাম দিকে অফিসের মসজিদ, যেখানে সবাই নামাজ আদায় করে, আবার ডান দিকেও জেকার্ট। তো উনি থাকবেন ফিনিশিং সেকশনের ভেতরে। তো রাত 11টার দিকে উনি রাতের খাবার শেষ করেছেন, ফোনটা কানে দিয়ে গান শুনছেন। তো ঘড়ির দিকে তাকিয়ে একটা সময় দেখলেন যে রাত 12টার বেশি বেজে গেছে তখন, মানে 1 ঘন্টার বেশি সময় ধরে উনি গান টান শুনেছেন আর কি। যে সব কিছু ঠিকঠাক, সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছে, কোনো অস্বাভাবিকতা নাই। তো উনি চিন্তা করলেন যাই উপর দিকে একটু ঘুরে আসি। উনি সিঁড়ি বেয়ে উপরে উঠে ডান দিকে জেকার্টের ভেতর যখন যাবেন তখন হঠাৎ করে চোখ পড়ে বাম সাইডে মসজিদের দরজায়, মানে নামাজের জায়গা যেটা ওখানে ছিল ওই বিল্ডিংয়ে। তো উনি দেখলেন দরজাটা আপনা আপনি খুলে গেল। তখন ওনার শরীরে একটা হালকা ঝাঁকুনি অনুভব করলেন। উনি ভাবলেন মসজিদের দরজা তো এমনিতেও লক করা থাকে না, হয়তো বাতাসে খুলে গেছে। তো যাই হোক, উনি ওইদিকে দৃষ্টিপাত না করে জেকার্টের ভেতরে প্রবেশ করলেন। তো জেকার্ট মেশিন যেখানে থাকে ওখানে নাকি 24 ঘন্টায় এসি অন করা থাকে মেশিনগুলোকে ঠান্ডা রাখার জন্য। তো ওখানে ঢুকে কিছুক্ষণ এদিক সেদিক হাঁটাহাঁটি করলেন, তারপর অনুভব করলেন যে এখানে বেশ ঠান্ডা লাগছে ওনার, আর এমনিতে ডিসেম্বর মাস, ঠান্ডা তো ছিলই। তো উনি ভাবলেন যাক এবার বের হয়ে ফিনিশিং ফ্লোরে শুয়ে একটা মুভি দেখে আসি। তো উনি যখন সিঁড়ির কাছে আসলেন তখন উনি অনুভব করলেন ওনার কানে মসজিদের দিক থেকে ফিস ফিস করে কিছু একটা পড়ার আওয়াজ ভেসে আসছে। তো উনি সাথে সাথে মসজিদের দরজা এবং জানালা দিয়ে ভেতরে তাকিয়েছেন, কারণ তো ওইখানে তো উনি কাছেই ছিলেন আর কি, একদম কাছেই। উনি ওদিকে তাকিয়ে যেটা দেখেন সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। হালকা ডিম লাইটের আলোতে উনি দেখতে পান যে কাতারে আনুমানিক 25 থেকে 30 জন দাঁড়িয়ে আছে, আর সামনে একজন দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন, মানে একজন ইমাম রয়েছেন যিনি সবার থেকে লম্বা। বাকি যারা আছেন সবাই আবার এক সাইজের আর কি, মানে একই উচ্চতার, সবার একই ড্রেস, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, পেছন থেকে দেখছিলেন তো ওরকমটা মনে হচ্ছিল আর কি, আর পাঞ্জাবি জুব্বা পরা। তবে ওরা স্বাভাবিক মানুষের থেকে বেশ লম্বা, তবে ইমাম যিনি দাঁড়িয়েছেন তিনি আবার এদের সবার থেকে লম্বা। উনি যেন মনোমুগ্ধ হয়ে দেখছেন। ওরা যখন সালাম ফিরালো তখন ওনার ঘোরটা কাটে। উনি ঘড়ির দিকে তাকিয়ে দেখেন বরাবর 1টা বাজে রাত। উনি অবাক হয়ে গেলেন,
উনি এইভাবে টানা 40 মিনিট দাঁড়িয়ে আছেন তাদের দিকে। কিভাবে এই 40 মিনিট কেটে গেল উনি নিজেও বুঝতে পারলেন না। উনি কি করলেন, ওখান থেকে খুব সতর্কতার সাথে নিচে নামার জন্য একটা সিঁড়িতে পা ফেলেছেন। তখনই ওনার জুতার একটা টাস করে শব্দ হয়, আর তখনই ওই মসজিদের ভেতরে থাকা অবয়বগুলো একসাথে ওই দিকটাতে ঘুরে তাকায়। আর যখনই ঘুরে তাকায় তখন এই সানি ভাইয়ের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সেই স্রোতটা ছিল ভয়ের স্রোত। কেন? কারণটা হচ্ছে উনি দেখেন ওরা যখন ঘুরে তাকিয়েছে, ওদের পা, মুখ এবং হাতের অংশে যেখানে কাপড় দ্বারা আবৃত করা না, ওখানে কিছুই বোঝা যায় না, শুধু একটা উজ্জ্বল আলোর মতো দেখা যায়, মানে একটা আলোর উপরে কাপড় পরানো হয়েছে, জুব্বা, পাগড়ি, এরকম কিছু। ওই আলোটা একটা মনুষ্য অবয়বের মতো, কিন্তু সেটা একটা আলো। তো উনি কোনোভাবে নিজেকে সামলে নিয়ে এই জেকার্টের ভেতর দিয়ে বের হওয়ার জন্য চেষ্টা করলেন। উনি ভাবলেন জেকার্টের ভেতর দিয়ে লিঙ্কিং পার হয়ে ফিনিশিংয়ে গিয়ে বসবেন। তো জেকার্টের ঢুকতেই উনি যেন বাকরুদ্ধ হয়ে গেলেন। দেখলেন জেকার্টের ভিতর কোনো আলো নেই, তবে প্রতিটা মেশিন অন হয়ে আছে, আর মেশিনে কাজ করার সময় এক ধরনের টুট 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 শব্দ শোনা যায়, এটাও শোনা যাচ্ছে। একটা সিরিয়ালে আনুমানিক 50 থেকে 60টা মেশিন রয়েছে, এমন 15টা সিরিয়াল রয়েছে। আর জেকার্ট মেশিন কন্ট্রোল করার জন্য একটা ইলেকট্রিক ডিসপ্লে থাকে। কোনোটার ডিসপ্লে 5 ইঞ্চি, কোনোটা 6 ইঞ্চি, আবার কোনোটার আরও বড় হয়ে থাকে। ওই ডিসপ্লে থেকে একটা সবুজ আলো আসে। ওই হালকা আলোতে উনি যেটা দেখেন সেটা আরও ভয়াবহ। উনি দেখলেন 5 থেকে 6টা মেশিন পরপর একটা মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে আছে এবং একে অপরের সাথে কি যেন বলা বলি করছে। এটা দেখার পর উনি যা দোয়া দুরুদ জানতেন সেটা পড়তে শুরু করেন। ওনার কণ্ঠটা যেন আস্তে আস্তে থেমে যাচ্ছে, কণ্ঠ দিয়ে আর কিছু বের হচ্ছে না, কাঠ হয়ে আসছে। যে কাঠের সবাই যেখান দিয়ে হাঁটাচলা করে, উনি চোখ বন্ধ করে আল্লাহু আকবার বলে ওই দিক দিয়ে দৌড় দিয়েছেন লিঙ্কিংয়ের দিকে। তো লিঙ্কিংয়ে ঢুকতেই শুনলেন একসাথে শত শত মানুষ ফিস ফিস করে কথা বলে, যেমনটা শব্দ, ঠিক ওরকম শব্দ। সামনে তাকাতেই নিজের শরীরের শক্তিটা যেন চলে গেল ওনার। উনি দেখলেন প্রতিটা লিঙ্কিং মেশিনে ছেলে মেয়ে উভয় মানুষের অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছে। ওনার বুঝতে বাকি রইল না উনি কত বড় বিপদে পড়েছেন। ভাবলেন যেভাবেই হোক ওই ফিনিশিংয়ের দরজার কাছে গিয়ে পেছনের গেটের সিকিউরিটিদেরকে উনি ডাক দেবেন। যেই না সামনের দিকে দৌড় দিয়েছেন, পাশেই একটা লোহার ট্রলিতে সজোরে ওনার পায়ের বৃদ্ধাঙ্গুলে আঘাত লাগে। উনি লক্ষ্য করলেন আঘাতের শব্দে সবাই একসাথে উঠে দাঁড়ালো। আরও লক্ষ্য করলেন উনি জোরে দৌড়ে যাচ্ছেন, আর ওনার পা ঠিক যেই জায়গায় পড়ছে ওখানে 4 থেকে 5 জন করে অবয়ব হুমড়ি খেয়ে পড়ছে ওই ফ্লোরের উপরে। মনে হচ্ছে ওখানে কোনো একটা খাবার আছে, সেটা খাবে, কিন্তু তার উপর আক্রমণ করছে না। যাই হোক, কোনোভাবে ফিনিশিংয়ে কাছে উনি চলে আসেন, যেখানে ওনার ব্যাগ আছে ওখানেও চলে আসেন, আর পায়ের নিচে পিচ্ছিল কোনো কিছুতে উনি পড়েও যান। পায়ের দিকে তাকাতেই উনি দেখেন ওনার পায়ের যে বৃদ্ধা আঙ্গুলটা, ওটা খুব বাজেভাবে কেটে গেছে এবং ওই দিক দিয়ে খুব বেশি করে রক্ত বের হচ্ছে, পা সম্পূর্ণ রক্তে ভিজে আছে। উনি বুঝতে পারলেন যখন ট্রলিতে আঘাত লেগেছিল তার কারণে এটা হয়েছে, কেননা জুতা বলতে একটা স্যান্ডেলের মতো ছিল আর কি। জুতা পরলে তো আসলে সামনের এই বৃদ্ধাঙ্গুলিতে আঘাত লাগার কথা না, এটা স্যান্ডেল পরা ছিল। মূলত এই কারণেই ওই আঙ্গুলে আঘাত লাগার কারণে আঘাতটা গুরুতর হয়েছিল। আর উনি যখন যে দিক দিয়ে দৌড়ে এসেছেন ওদিকে তো রক্ত পড়েছে, আর ওইখানেই মূলত ওই মানে হুমড়ি খেয়ে পড়েছে। উনি এটাও দেখেন যে 5-6 জন আর একটা দল সামনের দিকে এগিয়ে এসে এই রক্তের যে ছাপটা যেখানে আছে সেটা জিহবা দিয়ে চেটে চেটে একটা একটা করে শেষ করে আরো সামনের দিকে আসছে, মানে তার দিকে আসছে। আর এদের চেহারাটা তখন উনি দেখেন খুব বিদঘুট এবং ভয়ঙ্কর, তবে চেহারার বিবরণ উনি আসলে ওইভাবে দিতে পারেন নাই। খুব বিদঘুটে ভয়ঙ্কর ওনার কাছে মনে হয়েছে। এরপর উনি সেন্সলেস হয়ে যান। ওখানেই ওনার জ্ঞান আসলে চলে যায়। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন যে এই ইপিজেড সরকারি হসপিটালে উনি আছেন, ওনার পরিবারের সবাই সেখানে দাঁড়িয়ে আছে। উনি জানতে পারেন যে 3 দিন পর নাকি তার জ্ঞান ফিরেছে। এই সিকিউরিটি যে বশির চাচা, তো উনি বলেন যে মারাত্মকভাবে পা জখম অবস্থায় ফিনিশিং ফ্লোরে তাকে
পড়ে থাকতে দেখেছেন। এরপরে হসপিটালে তাকে নিয়ে আসা হয়। টানা 2 সপ্তাহ জ্বর ছিল। এরপর একজন হুজুরের কাছ থেকে উনি পানি পরানেন, ঝাড়ফুঁক করান। আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে গিয়েছিলেন, তবে ওখানে উনি আর চাকরিটা করেন নাই। তো এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আপনি বলেছিলেন যে এখন আপনারা ভয়েস মেইলের অপশন চালু করেছেন। তো আমি আপনার এই কথাটি শুনে আমি আমার হাতে থাকা ফোন দিয়ে রেকর্ড করে একটি ভয়ঙ্কর ঘটনা, একটা পুকুর কেন্দ্রিক ঘটনা আমি পাঠিয়ে দিলাম। ভাইয়া যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই ঘটনাটি পড়ে শোনাবেন, খুবই শান্তি পাবো। এই ঘটনাটি বা গল্পটি শামীম নামের এক গ্রামে থাকা যুবককে নিয়ে। শামীমদের বাড়ির পাশে ছিল এক বিশাল পুরনো পুকুর, যার জল ছিল সবসময় কালো আর চারপাশে ছিল বনলতা পাতায় ঘেরা। গ্রামবাসী এই পুকুরকে নিষিদ্ধ পুকুর বলতো, কারণ কয়েক প্রজন্ম ধরে শোনা যায় এই পুকুরে যারা নেমেছে তারা আর কোনো দিনও ফিরে আসেনি। লোকে বলতো পুকুরের গভীরে জল জিন বা জলপরি এসব কিছু থাকে, গ্রামের মানুষ যেভাবে বলে আর কি ভাইয়া। সেই জিন শুধুমাত্র অমাবস্যার রাতে সক্রিয় হয় এবং যেন মানুষের গভীরতম ইচ্ছা পূরণ করার মিথ্যা প্রলোভন দেখায়। তো রাসেল ভাইয়া, শামীম ভাই এই গল্পগুলো বা ঘটনাগুলোকে সব সময় অবহেলিত বা অবহেলা করত। সে ছিল গ্রামের একজন বলতে গেলে সবচেয়ে সাহসী ছেলে। একদিন শামীমের জীবনে একটা অনেক বড় সমস্যা এলো। তার বাবার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার ছিল, যা তার পক্ষে জোগাড় করা একদম সম্ভব ছিল না। গভীর দুশ্চিন্তায় এক অমাবস্যার রাতে যখন আকাশ ছিল কালো এবং চাঁদ ছিল না, শামীম পুকুর পাড়ে এসে বসলো এবং সে সাহস করে জল জিনের কাছে সাহায্য চাইল। এবং শামীম হাঁটু গেথে বসে আস্তে আস্তে বলল, যদি তুমি থাকো তাহলে আমি তোমার সাথে কথা বলতে চাই এবং তোমার কাছে আমি হাত জোর করে কিছু অনুরোধ করতে চাই। যদি তুমি আমাকে শুনতে পাও তাহলে অবশ্যই আমার অনুরোধটি তুমি রাখবে। এই বলে তিনি কিছু কথা বললেন এই পুকুরকে উদ্দেশ্য করে, অর্থাৎ পুকুরের ভিতরে যে জিনটি আছে সেই জিনটিকে উদ্দেশ্য করে। তো রাসেল ভাইয়া তিনি বলেছেন যে আমার বাবার জন্য আমাকে শুধু কিছু টাকা দাও, আমি তোমার যা চাই তাই দিব, এই কথাটি বলেছিল। তো এরপরে রাসেল ভাইয়া শামীম কথাটি শেষ করতে না করতেই পুকুর থেকে কালো জল হঠাৎ উত্তল হয়ে উঠল, যদিও বাইরে কোনো বাতাস ছিল না। জল থেকে একটা মিষ্টি কিন্তু অস্বাভাবিক ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। জল থেকে একটি অত্যন্ত সুন্দরী নারী কণ্ঠের ফিসফিস শোনা গেল, তোমার ইচ্ছা আমি জানি শামীম, আমি তোমাকে সব দিব, কিন্তু আমারও যে কিছু চাই, তুমি কি তা দিবে আমাকে? এই কথাটি বলল জল থেকে উঠে, ওই যেটাই হোক অবয়ব টাইপ কিছু। তো তখন শামীমের কথা শেষ করতেই পুকুরের কালো জল থেকে যে বলেছেন যে জল থেকে একটি তাই দিব, কিন্তু আমার কিছু চাই, প্রতিদান না পেলে আমি তোমাকে মুক্তি দিব না। ওই সুন্দরী যে মেয়েটি পুকুর থেকে উঠেছে সে এই কথা বলেছে। তো শামীম যখন তার কথা শুনে সে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং তিনি আত্মহারা হয়ে যাওয়ার পরে তিনি কিন্তু সেই রাত থেকে তার জীবনে ভয়ঙ্কর পরিবর্তন কিন্তু শুরু হয়ে গেল। প্রতি রাতেই যখন শামীম ঘুমাতো তখন সে অনুভব করত যে তার পায়ের কাছে জল বা ঠান্ডা ছায়া এমন, বা জলের ছোঁয়া, কেউ জল ছুঁয়েছে এমন মনে হচ্ছিল।
সে ঘুম ভেঙে দেখতো তার পায়ের কাছে সামান্য জল জমে আছে। জলটা ছিল পুকুরের জলের মতো কালো। এক রাতে শামীম সাহস করে উঠে বসলো ঘুম থেকে। সে দেখলো তার ঘরের মাঝে বা মেঝেতে জমা জলের উপর তার ঘরের আসবাবপত্রের সবগুলো উল্টো হয়ে আছে আর সেগুলো কাঁপছে। এটা লক্ষ্য করার পরে আর সেই জলের মধ্যে সে দেখলো একটা লম্বা কালো আকৃতির হাতের ছায়া বা পায়ের দিকে এগিয়ে আসছে। কালো হাত তার পায়ের দিকে এগিয়ে আসছে। শামীম বুঝতে পারলো এইবার জিন তার প্রতিদান চাইছে। শামীম দৌড়ে পুকুর পাড়ে আবার গেল এবং সে চিৎকার করতে শুরু করলো হাঁপাতে। তখন সে চিৎকার করে বলে, আমি তোমাকে আমার সব টাকা ফেরত দিব বা দিতে প্রস্তুত, কিন্তু তুমি আমাকে মুক্তি দাও। এইবার পুকুরের জল এবার খুব জোরে ফোঁসাতে লাগলো, মানে ঢেউ খেলে যেমন একটা শব্দ হয় তেমন। তখন ওই জলের ভিতর থেকে ওই নারী কণ্ঠ তীব্র হয়ে উঠল, টাকা আমার কাছে মূল্যহীন শামীম, আমি তোমার কাছ থেকে তোমার সব থেকে প্রিয় জিনিস চেয়েছিলাম। তুমি আমাকে তোমার ভয় দিয়েছ। যে ভয় নিয়ে তুমি আমার কাছে সাহায্য চাইতে এসেছো, সেই ভয় আমি এখন তোমার জীবন হিসাব দাবি করি। হঠাৎ পুকুরের কালো জল থেকে দুটি উজ্জ্বল সবুজ রঙের হাত বেরিয়ে এলো শামীমের দিকে। হাতগুলো জলের মধ্যে কোনো মানুষের হাত নয়, সেগুলো মানুষের হাতের মতো, কিন্তু সেগুলোর চামড়া ছিল স্যাঁতসেঁতে বা খসখসে। হাতগুলো খুব দ্রুত শামীমের পা ধরে টানতে শুরু করলো। শামীম প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু হাতগুলোর শক্তি এতই বেশি ছিল যে বলার বাহিরে, অবিশ্বাস্য। এটা ছিল অবিশ্বাস্য। সে নিজেকে ছাড়িয়ে পিছনের দিকে সরে আসতে সে যা দেখলো, পুকুরের পুরো জলটি যেন একটা বিস্তৃত একটা জায়গা নিয়েছে, কালো মুখের মতো হয়ে উঠেছে। তখন এই মুখটির মাঝখানে একটিমাত্র সবুজ চোখ আছে। বুঝতে পারছেন এটি কত বড় শয়তান? একটিমাত্র সবুজ চোখ আছে এই শ্যাওলাওয়ালা মুখের মধ্যে। শামীম দৌড়ে কোনো মতে ঘরে ফিরে এলো। সে ঘরের ভিতরে এসে দরজা জানালা সব শক্ত করে বন্ধ করে দিল, কিন্তু সে জানতো জিনের জন্য দরজা জানালা বাধা নয়। সে দেখলো সেই ঘরে সোনার মুদ্রা ভর্তি কলসিটি নিজে থেকেই গড়িয়ে দরজা পর্যন্ত চলে গেল, আর কলসিটির গা থেকে কালো জল গড়িয়ে বেরোতে লাগলো। সেই জল গড়িয়ে দরজার নিচ দিয়ে বাইতে যেতে লাগলো। শামীম এবার বুঝতে পারলো এই কলসি হলো জিনের ফেরার পথ। শামীম শেষবারের মতো তার বাইক নিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু সে যখন বাইকের চাবি হাতে নিল, দেখলো তার ঘরের মেঝেতেই সেই কলসিটি উল্টে আছে, আর তার ভিতর থেকে কালো জলের এক বিশাল স্রোত ঘরকে ডুবিয়ে দিচ্ছে। জলের উপর দিয়ে সেই সবুজ হাত দুটো তার দিকে এগিয়ে আসছে। গ্রামের লোকেরা পরের দিন শামীমের ঘর ভেঙে খোলা দেখতে পেল। ঘরের কোনো কলসি ছিল না এবং কোনো সোনার মুদ্রাও না, শুধুমাত্র মেঝেতে কালো কাদা মাটির মতো কিছু দাগ লেগেছিল, আর সেই পুকুরের পাড়ে শামীমের বাইকের চাবিটি পড়েছিল। তার বাইকের রিং এবং একটা ছোট শ্যাওলাযুক্ত শামুক ঝুলছিল, যা পুরো গভীর জলে পাওয়া যায়। গ্রামবাসীরা বিশ্বাস করে শামীমকে জল, জিন, পুকুরে গভীরে তার সেবক বানিয়ে রেখেছে ওই জিনগুলো,
এবং আমার প্রতি আর প্রতি অমাবস্যার রাতে ওই পুকুর পাড়ে গেলে নাকি কারো বাইকের চাবির মৃদু শব্দ আসে।